হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং টু অল অফ ইউ অ্যান্ড ওয়েলকাম টু পঠন পাঠন। আজকে আমাদের এই টপিকের উদ্দেশ্য হলো এটাই যে যে সমস্ত স্টুডেন্টরা কোনো একটা জিনিস একটু ডেপথে জানতে চায়, একটু লজিক্যালি কথা বলতে চায়, যে না এরকম র্যান্ডমলি কোনো কিছু বলে দিলাম না যে পাকিস্তানের উপরে মিসাইলস মেরে দাও, ইন্ডিয়া কেন এরকম করছে না। যেমন কি হতে পারে যে, যেমন ফর এক্সাম্পলস কিছুদিন আগে যে আমাদের ইন্ডিয়া পাকিস্তানের কনফ্লিক্ট চলছিল, সে এক সময় আমি যখন ভিডিওস বানিয়েছিলাম অনেকে বলছিল যে মিসাইলস কেন মেরে দিচ্ছে না। এরকম যাতে র্যান্ডম কথা বলতে না হয় তোমাকে, যাতে তোমার বলার পেছনে কোনো একটা রিজনস থাকে, তাই না? দেখো, কোনো ঘটনা আজকে ঘটছে তার মানে এর আগে বহুত বড় একটা হিস্ট্রি আছে। সেই সিচুয়েশনসটা কেমন ছিল সেই টাইমে, মোমেন্টস গুলো কেমন ছিল, সেগুলো ভীষণ ইম্পর্টেন্ট রোল প্লে করে, তাই না? তো আজকে আমাদের টপিকের উদ্দেশ্য এটাই যে আমরা একটু কনসেপ্টে গিয়ে একটু ডেপথে গিয়ে বোঝার চেষ্টা করব যে অ্যাকচুয়ালি যে দেশটা আমাদের নিজেদের দেশের মধ্যে ছিল, সে প্রথমে সেপারেট হলো। সেপারেট হওয়ার পরে এমন কি হলো যে তাদের সাথে আজকে আমাদের রিলেশনস এতটাই খারাপ। মানে পাকিস্তান আমাদের উপরে টেররিস্ট অ্যাটাক করে এবং আমরা তার রেসপন্সে পাকিস্তানের ঘরে গিয়ে মেরে আসি, তাই না? এবার রিসেন্টলি দেখবো অপারেশন সিন্দুর ইন্ডিয়ান গভর্নমেন্ট করেছে। এবার এই সময় অনেকের অনেক ধরনের মতবাদ থাকতে পারে। ওকে, এবার আমরা এটা বোঝার চেষ্টা করব যে আচ্ছা, এই যে ইন্ডিয়া পাকিস্তান রিলেশনসটা, এটা কিভাবে ধীরে 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 ডেভেলপড হলো এবং কিভাবে আজকের এই জায়গাটাতে পৌঁছেছে। তো তোমরা কি করবে, একটু ধৈর্য নিয়ে টপিকটা বোঝো, টপিকটা শোনো, দেখবে তোমাদের ভালো লাগবে। ওকে, তো দেখো, আমরা এই টপিকে আমাদের মেন উদ্দেশ্য কি। প্রথমত আমরা দেখব যে 1947 থেকে 1947 থেকে 2024 পর্যন্ত বা 2025 পর্যন্ত কি কি ঘটনা ঘটেছে, একদম পুরো স্টেপ বাই স্টেপ আমরা বোঝার চেষ্টা করব। যেমন আজকে যদি তোমাকে বলা হয় যে মনে করো তুমি হলে ভারতের প্রাইম মিনিস্টার এবং তুমি যদি অপারেশন সিন্দুরের সময় থাকতে, তো তুমি কি করতে? এবার অনেকের মনে হবে পাকিস্তান তো আমি নিয়েই চলে আসতাম, কবজা তো করে নিতাম পাকিস্তানকে, লাহোর পোর্ট তো আমাদেরই, করাচি পোর্ট তো আমাদেরই হতো, তাই না? আমি যদি দেশের এডুকেশন মিনিস্টার হতাম, পুরো এডুকেশন সিস্টেমটা আমি চেঞ্জ করে দিতাম, সবাইকে চাকরি দিয়ে দিতাম। এরকম করে হয় না, তাই না? ওই টাইমে ওই সময়ে একটা পরিস্থিতি নয়, অনেকগুলো পরিস্থিতি কাজ করে, তবে কোনো একটা ডিসিশনস নিতে হয়। তো এবার যাতে এই টপিকের উদ্দেশ্য যাতে তোমরা একটা ভালো ডিবেট করতে পারো, ভালো ডিসকাশনস করতে পারো এর পরবর্তীকালে যখন ইন্ডিয়া পাকিস্তানের কনফ্লিক্ট হবে, যাতে তুমি র্যান্ডমলি না বলে দাও যে না না মিসাইলস মেরে দিতে হবে পাকিস্তানের উপরে, উড়িয়ে দেওয়া পাকিস্তান, তাই না? এরকম ইলজিক্যাল কথাবার্তা যাতে না বলো, তার পেছনে যাতে একটা যুক্তিসম্মত তোমার লজিক থাকে। ওকে, তো দেখো আমাদের টপিকের আজকে উদ্দেশ্য কি। প্রথমে আমরা দেখব যে হিস্ট্রি কি, এর ইতিহাস কি ছিল। প্রথমে দেখবো আমরা হিস্ট্রি, ইতিহাস দেখবো ফার্স্টে। এরপরে দেখবো যে ইন্ডিয়া পাকিস্তান কেন সেপারেট হলো, কিভাবে সেপারেট হলো। এরপরে ইন্ডিয়া পাকিস্তানের সাথে আমরা কি কি যুদ্ধ করেছি, কোন কোন ওয়ার ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে হয়েছে। এরপরে দেখবো আমরা হচ্ছে যে ইন্ডিয়া যখন আমাদের দেশের উপরে টেররিজম করেছে, টেররিস্ট অ্যাটাক করেছে, আমরা উড়ি স্ট্রাইক হোক, সার্জিক্যাল স্ট্রাইক হোক, অপারেশন সিন্দুর হোক, এগুলো কিভাবে করলাম, এগুলোর হিস্ট্রি কি ছিল, সেই সমস্ত জিনিস আমরা আজকে একটু জানার চেষ্টা করব। তো চলো আজকের টপিক আমরা স্টার্ট করি। সো দেখো, একদম পুরো বেসিক থেকে স্টার্ট করব, কোনো যাতে তোমাদের প্রবলেম না হয়, তোমরা শুধু শোনার দিকে ভালো করে ফোকাস করো। দেখো, প্রথমে আমরা দেখব কি দেখতে চাইছি সেটা। দেখো, আমরা কাহিনী জানতে চাইছি 1947 1947 থেকে 2025 পর্যন্ত যে পাকিস্তান ইন্ডিয়ারই একটা অংশ ছিল এবং ভারত থেকে আলাদা হয়ে গিয়ে সে এমন কি ঘটনা ঘটলো, এমন কি কি ডেভেলপমেন্ট হলো যে আজকে পাকিস্তানের সাথে আমাদের সম্পর্ক এতটা বাজে, এতটা খারাপ সম্পর্ক, তাই না? পাকিস্তান আমাদের উপরে টেররিজম ছড়াচ্ছে, কি এমন পরিস্থিতি ঘটলো, এগুলো আমাদের জিনিস জানতে হবে। তো আমরা একদম পুরো বেসিক্স থেকে তোমাকে বলবো। তো দেখো, প্রথমে আমরা দেখব ব্যাকগ্রাউন্ড কি। এর একটা ব্যাকগ্রাউন্ড রয়েছে, ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ড কি তোমরা ভালো করেই জানো যে ফার্স্ট ব্যাকগ্রাউন্ডে তোমরা ভালো করে জানো যে 1939
তো 1945 পর্যন্ত ওয়ার্ল্ড ওয়ার 2 চলছিল, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার 2 চলছিল, তাই না? যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলে পুরো দেশই ইফেক্ট হয়েছে, প্রত্যেকটা দেশেরই ক্ষতি হয়েছে। এবার ওয়ার্ল্ড ওয়ার 2-তে ব্রিটিশও পার্টিসিপেট করে, তাই না? কিন্তু ওয়ার্ল্ড ওয়ার 2-র সময় ব্রিটিশ কি হয়ে যায়? জিতে যায়। ব্রিটিশ কিন্তু একদিক দিকে জিতে যায়। ব্রিটিশ জিতে গেলেও ব্রিটিশ ইকোনমিক্যালি অনেক দুর্বল হয়ে পড়ে, বুঝতে পারলে? এবার যখন ইকোনমিক্যালি ব্রিটিশ দুর্বল হয়ে পড়ে, ব্রিটিশদের পক্ষে আর ইন্ডিয়াতে থাকা পসিবল নয়। ব্রিটিশ চাইছে যে তারা যত সম্ভব ভারত থেকে চলে যাক। এবং ব্রিটিশ যখন যাবে তখন ব্রিটিশ আমাদেরকে বলে গিয়েছিল যে ওয়ার্ল্ড ওয়ার 2 যখন শেষ হয়ে যাবে তখন আমাদের কি দেবে? কনস্টিটিউশন অ্যাসেম্বলি দেবে। এবং এই মতো অবস্থায় ব্রিটিশ 1946-এ ইন্ডিয়াকে কনস্টিটিউশন অ্যাসেম্বলি দেয়, কনস্টিটিউশন অ্যাসেম্বলি প্রোভাইড করে। কত সালে কনস্টিটিউশন অ্যাসেম্বলি পাই? 1946-এ। কেননা ব্রিটিশ 1946-এ ক্যাবিনেট মিশন ভারতে পাঠায় এবং ক্যাবিনেট মিশনের মাধ্যমে আমরা কনস্টিটিউশন অ্যাসেম্বলি পেলাম। দেখো এগুলো কাহিনীর দরকার আছে, এগুলো তোমাকে বুঝতে হবে, তবে তুমি আজকের যে ইন্ডিয়া পাকিস্তান রিলেশনস সেটা তুমি ভালোভাবে ডিকোড করতে পারবে। ওকে, তো ক্যাবিনেট মিশন এসে বলে যে ঠিক আছে, ভারতকে কি করা হোক, সংবিধান সভা দেওয়া হোক এবং ভারত কি করবে? নিজের সংবিধান নিজেরাই তৈরি করুক। ওকে, এবার যদি তুমি কনস্টিটিউশন অ্যাসেম্বলি দেখো, কনস্টিটিউশন অ্যাসেম্বলিতে কাজ স্টার্ট হওয়া শুরু করবে। এবার ডেট চলে আসে 9 ডিসেম্বর 1946। কনস্টিটিউশনের ফার্স্ট মিটিং নির্ধারণ করা হয় যে কনস্টিটিউশনের প্রথম মিটিং স্টার্ট হবে কনস্টিটিউশন অ্যাসেম্বলিতে যখন ফার্স্ট মিটিং স্টার্ট হয় সেই দিন একটা ঘটনা ঘটে। কি ঘটনা ঘটে? মুসলিম লীগ, এখান থেকেই প্রবলেম শুরু হয়ে যাবে। হ্যাঁ, মুসলিম লীগ। এবার মুসলিম লীগের যে লিডার ছিলেন তিনি হলেন মোহাম্মদ আলী জিন্নাহ, তাই না? দেখো আমরা ডিটেলসে একটু জানার চেষ্টা করব মোহাম্মদ আলী জিন্নাহ। একটু পরে দেখো ডিটেলসে, দেখবে কত ভালো লাগে, পড়াশোনার মধ্যে কত ইন্টারেস্টিং আছে, তাই না? এগুলো বোঝা যাচ্ছে। দেখো মোহাম্মদ আলী জিন্নাহ ইনি কে হন? ইনি হচ্ছেন মুসলিম লীগের লিডার। ঠিক আছে, মুসলিম লীগের লিডার কে থাকেন? মোহাম্মদ আলী জিন্নাহ। এবার মোহাম্মদ আলী জিন্নাহ যে রয়েছেন না, এই মোহাম্মদ আলী জিন্নাহর যে দাদাজি মানে দাদু রয়েছেন, দাদাজি, ইনি কিন্তু হিন্দু ছিলেন, জানো তো? ইনি হচ্ছে হিন্দু ছিলেন। অ্যাকচুয়ালি এনার যে দাদাজি রয়েছেন এনারা হলো খোজা কাস্ট থেকে, খোজা কাস্ট। আর তখন খোজা কাস্ট হিন্দু রিলিজিয়নের সাথে যুক্ত ছিল। পরবর্তীকালে এনার দাদাজি ইসলাম গ্রহণ করেন এবং মুসলিম হয়ে যান এবং এটাই ফলো করেন মোহাম্মদ আলী জিন্নাহ। ওকে, এবার মোহাম্মদ আলী জিন্নাহ যেহেতু মুসলিম লীগের মেন এবং সেই টাইমে পপুলেশন যদি দেখো তাহলে পপুলেশন 38 ক্রোর, 38 কোটি পপুলেশনের মধ্যে 65% ছিল হচ্ছে হিন্দু এবং 27% মুসলিম এবং বাদ বাকি হচ্ছে অন্য রিলিজিয়ান্স রয়েছে। মোহাম্মদ আলী জিন্নাহ ভালো করেই জানে যে এই যে 27% মুসলিমস রয়েছে এদের নিয়ে আমি আলাদা একটা দেশ তৈরি করব যেটার নাম দেব পাকিস্তান। এটা আগে থেকে কিন্তু মোহাম্মদ আলী জিন্নাহর আগে থেকে ইচ্ছে, বোঝা গেল? এবার কি হয়, যখন প্রথম দিন কনস্টিটিউশন অ্যাসেম্বলিতে মিটিং ডাকা হয় তখন দেখে মোহাম্মদ আলী জিন্নাহ দেখে আরে এ তো দেখি মানে মিটিং শুরু হয়ে গেছে সংবিধান তৈরি করার জন্য, তাহলে পাকিস্তান সেপারেট কান্ট্রি কিভাবে তৈরি হবে? তখন কি করলো মোহাম্মদ আলী জিন্নাহ এই মিটিংটাকে, মানে এই যে মুসলিম লীগের মানে কনস্টিটিউশন অ্যাসেম্বলিতে ফার্স্ট মিটিং ছিল সেই মিটিংটাকে বয়কট করে দেওয়া হলো, বন্ধ করা হলো। ওকে, অ্যাকচুয়ালি এই সেম টাইম পিরিয়ডে এইদিকে ব্রিটিশ প্রাইম মিনিস্টার ছিলেন ক্লিমেন্ট এটলি। ব্রিটিশ প্রাইম মিনিস্টার, ওনার নাম হচ্ছে ক্লিমেন্ট এটলি, এটলি কুমার নয়, ক্লিমেন্ট এটলি। ইনি ডিক্লেয়ার করে দেন যে ভারতকে ইন্ডিপেন্ডেন্স দেওয়া হবে 1948-এ। ইন্ডিয়া উইল গেট ইন্ডিপেন্ডেন্স, ইন্ডিয়া উইল
গেট ইন্ডিপেন্ডেন্স। ভারতকে স্বাধীনতা দেওয়ার কথা কবে বলে? ভারতকে স্বাধীনতা দেবে এটা ক্লিমেন্টেডলি ব্রিটিশ প্রাইম মিনিস্টার ডিক্লেয়ার করে দেন যে ভারতকে স্বাধীনতা দেওয়া হবে 1948-এ। কিন্তু মুসলিম লীগ এতটাই এখানে দাঙ্গা হাঙ্গামা করে যার ফলে মোটামুটি প্রচুর লোক মারা যায়, বেঙ্গল হোক বা আমাদের ইন্ডিয়ার অন্যান্য জায়গাতে দাঙ্গা হাঙ্গামার সৃষ্টি হয়। ব্রিটিশ ভয় পেয়ে যায় যে দেখো এমনি আমরা যুদ্ধ থেকে সবে উঠে আসলাম, ওয়ার্ল্ড ওয়ার 2 থেকে উঠে আসলাম, আমরা এত কিছু সহ্য করতে পারবো না। এই যে মুসলিম লীগ যে ডিমান্ড করছে, মুসলিম লীগ মোহাম্মদ আলী জিন্নাহ মুসলিম লীগ যে ডিমান্ড করছে তাদের সেপারেট একটা দেশ চাই, তাদের সেপারেট দেশ দিয়ে দাও, সেপারেট দেশ দিয়ে কাহিনী এখানে বন্ধ করো, আমরা এত কিছু আর সহ্য করতে পারছি না। যার জন্য কি করা হলো, দিন চলে আসলো 3 জুন 1947, মাউন্ট ব্যাটেন প্ল্যান আসে। মাউন্ট ব্যাটেন প্ল্যান, মাউন্ট ব্যাটেন প্ল্যান আসে এবং মাউন্ট ব্যাটেন প্ল্যানের মাধ্যমে ইন্ডিয়া এবং পাকিস্তান ক্রিয়েট করা হলো। ইন্ডিয়া এবং পাকিস্তান দুটো দেশ হয়। ইন্ডিয়া এবং পাকিস্তান কত সালে স্বাধীন হয়েছিল তোমরা জানো? 14 আগস্ট 1947 স্বাধীন হলো পাকিস্তান, আর ইন্ডিয়া স্বাধীন হয়ে গেল 15 আগস্ট 1947। দুটো দেশ স্বাধীন হয়ে যায়। এটুকু কাহিনী তো বুঝে গেছো। এবার যদি আমরা নেক্সট কাহিনী দেখি, যদি আমরা একটু নেক্সট কাহিনীর দিকে যাই, পরে দাও পাতলা, পজ করতে হবে না তো। হ্যাঁ চলো দেখো, এবার যদি আমরা তাহলে এই পর্যন্ত কাহিনী আমরা বুঝলাম, এই পর্যন্ত দেখলাম যে আচ্ছা ঠিক আছে ব্রিটিশ কিভাবে আমাদের দেশে এসেছিল এবং কি কি ঘটনা ঘটেছিল। এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস হলো, আমরা ব্যাকগ্রাউন্ডে দেখছি কিন্তু এখনো, হ্যাঁ ব্যাকগ্রাউন্ডে চলছে। এরপরে কি হয়, ব্রিটিশ প্রাইম মিনিস্টার তো বলে দিল যে ঠিক আছে ইন্ডিয়া পাকিস্তান তৈরি হয়ে গেল। ব্রিটিশরা, ব্রিটিশ যখন গেল তখন একদিকে কি তৈরি হলো, একদিকে তৈরি হলো পাকিস্তান, আর এই পাকিস্তানকে লিড করছিল কে, মোহাম্মদ আলী জিন্নাহ, আর এদিকে তৈরি হলো ইন্ডিয়া। এই টাইমে ব্রিটিশ যখন যায় তখন ব্রিটিশ বলে যে ইন্ডিয়াতে ইন্ডিয়াতে টোটাল 556 প্রভিন্স রয়েছে, ছোট 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 প্রভিন্স, মানে এই যে রাজ্যগুলো রয়েছে, কিছুটা প্রিন্সলি স্টেট রয়েছে, এরকম ইন্ডিয়াতে পুরো ইন্ডিয়াতে ছোট ছোট রাজ্য রয়েছে। এবার কোশ্চেন হলো দুটো তো সেপারেট দেশ তৈরি হয়ে গেল, একদিকে তৈরি হলো পাকিস্তান, একদিকে তৈরি হলো ইন্ডিয়া। যেমন মনে করো তোমার বাড়িতে যদি দুজন ভাই থাকে, দুই ভাই থাকো, এবং দুই ভাই যখন ভিন্ন হয়, আলাদা হয়ে যায়, জমি জায়গা যদি থাকে তাহলে দুজনের সমান ভাগে ভাগ করে নেয় না। এবার ইন্ডিয়া থেকে তো সেপারেট হয়েছে, এবার পাকিস্তানকে এত কিছু দিতে হবে। এবার বলা হলো যে ঠিক আছে, তাহলে এই যে ইন্ডিয়াতে 556টা রাজ্য রয়েছে, এই 556টা রাজ্য কে কে কোন রাজ্য পাবে? ব্রিটিশ ব্রিটিশ বলে যায় যে 556টা মধ্যে কিছু প্রভিন্স রয়েছে, ব্রিটিশদের বড় বড় রাজ্য রয়েছে, কিছু প্রিন্সলি স্টেট রয়েছে, তাই না, প্রিন্সলি স্টেট, কিছু প্রিন্সলি স্টেট রয়েছে যেখানে রাজারা চালাতো। তো এইটা এনাদেরকে, মানে এই 556টা যে রাজ্য রয়েছে এনাদেরকে বলে দিল যে দেখো ওটা তোমাদের ইচ্ছে, যে তোমাদের ইচ্ছে, তোমরা যদি চাও তোমরা পাকিস্তানের সাথে মিশতে পারো, তোমরা যদি চাও তোমরা ইন্ডিয়ার সাথে মিশতে পারো, এবং তুমি যদি চাও তাহলে তুমি নিজে ইন্ডিপেন্ডেন্ট থাকতে পারো, কারোর সাথে ইন্ডিপেন্ডেন্ট থাকতে পারো, কারোর সাথে মেশার কোনো প্রয়োজন নেই। এই মতো অবস্থায় এখানে ইন্ডিয়ার তরফ থেকে সর্দার বল্লভভাই প্যাটেল, সর্দার বল্লভভাই প্যাটেল স্যার, উনি কি করলেন, এই 556টা রাজ্যকে ইন্ডিয়ার সাথে মেশানোর জন্য বাইরে বেরিয়ে গেলেন।
সমস্ত রাজ্য যেমন হচ্ছে অনেক সমস্ত রাজ্য প্রায় ইন্ডিয়ার সাথে মিশিয়ে নিলেন। প্রবলেম ক্রিয়েট হলো তিনটে জায়গাতে। নাম্বার ওয়ান, হায়দ্রাবাদ, হায়দ্রাবাদ, জুনাগড়, জুনাগড় অ্যান্ড কাশ্মীর, এই তিনটে জায়গাতে প্রবলেম ক্রিয়েট হলো। হায়দ্রাবাদ এবং জুনাগড়ে এখানে পুলিশ অ্যাকশনস এর মাধ্যমে কি করা হলো, ইন্ডিয়ার সাথে এগুলোকেও মিশিয়ে নেওয়া হলো, ইন্ডিয়ার সাথে অ্যাড হয়ে গেল। মাঝখানে বেঁচে থাকলো হচ্ছে কাশ্মীর। আচ্ছা, কাশ্মীর কেন বেঁচে থাকলো? এখানে এগুলো তোমাকে ডিটেলস যদি মানে অ্যাকচুয়ালি ঘটনা বুঝতে হলে তোমাকে এইভাবে বুঝতে হবে যে অ্যাকচুয়ালি কি ঘটেছিল সেই টাইমে, অ্যাকচুয়ালি কোন কোন রিজনস ছিল, সিনারিও কেমন ছিল, সেগুলো যতক্ষণ না জানবে ততক্ষণ বোঝা খুব টাফ। তার মানে মোটামুটি ইন্ডিয়ার সাথে সমস্ত রাজ্য মিশে গেছে, প্রবলেম ক্রিয়েট করে কাশ্মীর। কাশ্মীর এবার কি করে দেখো, তার আগে শোনো ওই টপিক আগে, আমি ম্যাপ তো অত ভালো আঁকতে পারি না, তো তোমাদের বোঝানোর জন্য জাস্ট আমি একটা সিম্পল ম্যাপ এঁকে বোঝাচ্ছি। ওকে, জাস্ট টপিকটা বোঝানোর জন্য। হ্যাঁ, রাফলি মনে করে এটা হচ্ছে ইন্ডিয়া। এবার এখানে কি হয়, যখন ব্রিটিশ 1947-এ যদি আসো, 1947-এ যখন একদিকে আমাদের সুন্দর ইন্ডিয়া, ইন্ডিয়া আরেকদিকে জানোই কেমন দেখতে পাকিস্তান, এই দুটো দেশ তৈরি হলো, তাই না? এই দুটো দেশ তৈরি হয়। এবার 1947-এ যেহেতু দুটো দেশ তৈরি হয়ে গেছে, তখন কি করা হলো, দুটো দেশের মধ্যে যেমন জমি জায়গা যদি ভাই ভাই ভাগ হয়, তখন একটা বেড়া দিয়ে যায় না, এই পারে আসবে না, তুমি ওই পারে যাবে না, এরকম ঝামেলা হয়। তো এবার যেহেতু পাকিস্তান তৈরি হয়েছে, তখন একটা কি করা হলো, বর্ডার তৈরি করা হলো। তো ব্রিটিশ বললো যে ঠিক আছে, আমি রেড ক্লিফকে পাঠাচ্ছি, এবং রেড ক্লিফ এসে কি করলো, এই যে গুজরাট আছে, রাজস্থান আছে এবং পাঞ্জাব আছে, তার মানে এই যে তিনটে, গুজরাট, রাজস্থান এবং পাঞ্জাব, এইদিকে যে জম্মু কাশ্মীর এবং লাদাখ রয়েছে, জম্মু কাশ্মীর লাদাখ এইখানে নয়, এই তিনটে জায়গাতে একটা বর্ডার তৈরি করলো, যেটাকে বলা হয় রেড ক্লিফ লাইন। রেড ক্লিফ লাইন তৈরি করে দেয়। তাহলে ইন্ডিয়া এবং পাকিস্তানের সাথে রেড ক্লিফ লাইন তৈরি হয়ে থাকে, খুব সুন্দরভাবে চলছে। ওকে, এদিকে কাশ্মীরের রাজা ছিলেন, কাশ্মীরের যিনি রাজা, মানে রাজা তো নয়, তখন ওনাকে বলা হতো মহারাজা। ওকে, কাশ্মীরের মহারাজা, কাশ্মীরের মহারাজা কে ছিলেন? কাশ্মীরের মহারাজা ছিলেন হরি সিং। হরি সিং, এবার হরি সিংকে, যে হরি সিং ছিল, হরি সিংকে বলে যে আচ্ছা হরি সিং, তুমি ইন্ডিয়ার সাথে থাকবে না পাকিস্তানের সাথে থাকবে? মোহাম্মদ আলী জিন্নাহ এটা মেনে চলতো যে এই যে মানে হরি সিং যে কাশ্মীরে রয়েছে, সেই টাইমে কাশ্মীরের মেজরিটি পপুলেশন, মানে মোটামুটি 77% পপুলেশন ছিল মুসলিম মেজরিটি। এবারে এখানে মুসলিম মেজরিটি পপুলেশন, কি বললাম, মুসলিম মেজরিটি, আর রুলার রয়েছে, যে রুলার রয়েছে তিনি হিন্দু। তো মোহাম্মদ আলী জিন্নাহ এটা ভেবে চলতো যে কাশ্মীর তো পাকিস্তানের সাথেই মিশবে, তাই না? মহারাজার হরি সিং যে রয়েছে, তাকে এসে বললো যে দেখো তুমি কার সাথে মিশবে। কে এসে বললো? সর্দার বল্লভ ভাই প্যাটেল, যে দেখো তোমাকে নিয়ে প্রবলেম হচ্ছে, তো তুমি ইন্ডিয়ার সাথে যাবে না পাকিস্তানের সাথে? হরি সিং বলে না না, আমি কারোর সাথে মিশবো না, আমি নিজে ইন্ডিপেন্ডেন্ট থাকবো। কি চাইছে? ইন্ডিপেন্ডেন্ট থাকতে, স্বতন্ত্র থাকতে, মানে কাশ্মীর কারোর সাথে মিশতে চাইছে না, ইন্ডিপেন্ডেন্ট থাকতে চাইছে। ওকে, ইন্ডিপেন্ডেন্ট থাকবে, কোনো ব্যাপার না। তো ইন্ডিয়ান গভর্নমেন্ট আর কিছু বলে না, ঠিক আছে, কাশ্মীর ইন্ডিপেন্ডেন্ট থাকতে চাইছে, তাহলে ইন্ডিপেন্ডেন্ট থাকুক। ওকে, এখানে একটা কথা মনে রেখো, যে এই যে হরি সিং রয়েছে, হরি সিং এর যে অপোজিশন রয়েছে, অপোজিটে, অপোজিটে যিনি ছিলেন, যিনার সাথে হরি সিং এর অতটা পাত্তা পড়তো না, মানে দুজনের ঝামেলা হতো, তার নাম হচ্ছে শেখ মুজিবুর রহমান। শেখ মুজিবুর রহমান, শেখ মুজিবুর রহমান, এই দুজন কাশ্মীরে তখন লিড করছে। বোঝা গেল? অলরেডি এই বাউন্ডারি তৈরি হয়ে গেছে। ওকে, ঘটনা তো আমরা বুঝে গেলাম, এই পর্যন্ত সবই ঠিক ছিল, সমস্ত কিছু মানে কোনো প্রবলেমই নেই এর মধ্যে, তাই না? কিন্তু প্রবলেম কখন হবে সেটা একটু খেয়াল করো। সমস্ত কিছু সেট, খুব ভালোভাবে সমস্ত কিছু চলছে, দেশ স্বাধীন হয়ে গেছে, বর্ডার তৈরি হয়ে গেছে, কাশ্মীর ইন্ডিপেন্ডেন্ট থাকতে চাইছে, কিন্তু কি ঘটনা ঘটলো এরপর, যে কাশ্মীরের প্রবলেম এখনো পর্যন্ত সলভ হচ্ছে না, কাশ্মীরের প্রবলেম এখনো রয়েছে। পাকিস্তান ডে বাই ডে কাশ্মীরের যে আমাদের ইন্ডিয়ান আর্মিজ রয়েছেন, তাদের উপরে অ্যাটাক করেই যাচ্ছে। কি এমন ঘটনা ঘটেছিল? তো এই যে আজকের যে সমস্ত ঘটনাগুলো ঘটছে, তার রিজনস বহুদিন আগেই তৈরি হয়ে যায়।
এর জন্য দেখবে একটা কথা আছে যে আজকে যদি কারোর সাথে কোনো কিছু ঘটে তার মানে সেটা আজকের জন্য ঘটছে না, সেটা যে ঘটবে সেটা বহুদিন আগে তৈরি হয়ে গেছে, তাই না? তো দেখো এবার আমরা এর নেক্সট যে টপিক রয়েছে সেই টপিকগুলো আমরা একটু বোঝার চেষ্টা করি, এর পরের ঘটনাগুলো কি কি ঘটেছে। চল এবার আমরা নেক্সট ঘটনাগুলো একটু খেয়াল করি। এতক্ষণ পর্যন্ত কি হলো ভালো করে একটু বোঝো, আর এখানে আমাদের দেখো বেশি টাইম লাগুক কিন্তু কি বলতো আমরা একটু ভালো করে জিনিসগুলো দেখি। হ্যাঁ দেখো একদিকে কি হলো, একদিকে আমি তোমাদের বললাম যে ইন্ডিয়া, দেখো ম্যাপের সাথে যেও না, জাস্ট আমি তোমাদের বোঝানোর জন্য বলছি, এটা হলো আমাদের ইন্ডিয়া, আর এইদিকে জম্মু কাশ্মীর রয়েছে, তাই না, লাদাখ রয়েছে। এবার এইদিকে রয়েছে কে, এইদিকে রয়েছে পাকিস্তান, পাকিস্তান ওকে। এবার এখানে অলরেডি ব্রিটিশ কি করে যায়, ব্রিটিশ অলরেডি বর্ডার ডিমার্কেট করে যায়, তাই না, যেটাকে কি বলা হয় র্যাডক্লিফ লাইন, র্যাডক্লিফ লাইন। আর এই বর্ডারটা এমন একজন তৈরি করে দিয়ে যায় যে কিনা ভারতেরই নয়, ও ভারতের সম্পর্কে তার কোনো কিছু আইডিয়াই নেই, না হিস্ট্রি জানে না জিওগ্রাফি জানে, কিছুই জানে না, সে আমাদের দেশের বর্ডার তৈরি করে দিয়ে যায় ওকে। এরপরে কি হয়, এরপরে কি হলো দেখো, এরপরে এরপরে কি হয় দেখো, তার মানে এই পর্যন্ত যদি খেয়াল করো তাহলে কি হলো, এই পর্যন্ত আমরা দেখলাম যে ঠিক আছে, একদিকে কি তৈরি হলো ইন্ডিয়া, একদিকে কি তৈরি হলো পাকিস্তান, একদিকে কি তৈরি হলো ইন্ডিয়া তৈরি হলো, আরেকদিকে কি তৈরি হলো, আরেকদিকে তৈরি হয়ে গেল পাকিস্তান ওকে। এবার কি হবে শোনো, এই মতো অবস্থায় যখন ইন্ডিয়া এবং পাকিস্তান আলাদা আলাদা হয়ে গেছে, দুজন দুজনের কাজকর্ম ঠিকঠাক করে করছে ওকে, তার মানে তুমি যদি দেখো তাহলে ইন্ডিয়া 15 আগস্ট 1947-এ ইন্ডিপেন্ডেন্স হয়ে গেল, স্বাধীনতা পেয়ে গেল। এদিকে পাকিস্তানও, এদিকে পাকিস্তানও 14 আগস্ট 1947-এ ইন্ডিপেন্ডেন্স পেয়ে যায়, ইন্ডিপেন্ডেন্স পেয়ে যায়। আর এদিকে একটা কাহিনী দেখছিলাম, সেটা কাশ্মীর ইস্যু নিয়ে। কাশ্মীরের রাজা যে হরি সিং রয়েছে, কাশ্মীরের রাজা যে হরি সিং, সে কি থাকতে চাইছে, উনি ইন্ডিপেন্ডেন্ট, ইন্ডিপেন্ডেন্ট থাকতে চাইছে ওকে। এবার এই যে পাকিস্তান রয়েছে, পাকিস্তান কি ঘটে এবার ভালো করে শুনবে, কি ঘটে শোনো। সাল চলে আসে 1947, আগস্ট মাসই চলে। এবার এই যে 14 আগস্ট রয়েছে না, 14 আগস্ট থেকে মাত্র 10 দিন হয়েছে, 24 আগস্ট, 24 আগস্ট 1947, মোহাম্মদ আলী জিন্না, মোহাম্মদ আলী, মোহাম্মদ আলী জিন্না, অ্যাকচুয়ালি এই এই সময়টাতে মোহাম্মদ আলী জিন্না তার হৃদরোগে মানে ফুসফুসের রোগে আক্রান্ত ছিল। তো ডক্টর ওনাকে বলেছে যে দেখো আলী জিন্না, তোমার যদি শরীর ভালো রাখতে হয় তাহলে একটু খোলামেলা আবহাওয়া চাই, একটা সুন্দর পরিবেশ চাই, তো সেই সমস্ত জায়গাতে গিয়ে তুমি একটু বসে রেস্ট করো তাহলে ঠিক হয়ে যাবে। মোহাম্মদ আলী জিন্না পুরো পাকিস্তান খুঁজে ওইরকম জায়গা পায় না, যেরকম জায়গা তো পাকিস্তানে নেই। তো মোহাম্মদ আলী জিন্নার মনে পড়ে যে কাশ্মীর তো রয়েছে, তাই না, তাহলে কাশ্মীরে কি করা হোক, আমি কাশ্মীরে গিয়ে একটু থাকবো। তো মোহাম্মদ আলী জিন্না 24 আগস্ট 1947-এ কি করে, মোহাম্মদ আলী জিন্না পাকিস্তানের আর্মি মানে পাকিস্তানের যে সেক্রেটারি অফ পাকিস্তান মিলিটারি সেক্রেটারি, পাকিস্তান মিলিটারি সেক্রেটারি
পাকিস্তান মিলিটারি সেক্রেটারিকে কি বলে, বলে যে তুমি কি করো, কাশ্মীরে যাও, কাশ্মীরে গিয়ে তুমি হরি সিং এর সাথে কথা বলো। কার সাথে কথা বলতে বলে? মহারাজা হরি সিং। হরি সিং, মহারাজা হরি সিং এর সাথে কথা বলো এবং ওনাকে বলো যে আমি কিছুদিন কাশ্মীরে গিয়ে থাকবো। মহারাজা হরি সিং ডাইরেক্ট মানা করে দেয়, বলে না না না, মোহাম্মদ আলী জিন্নাহকে আসতে দেওয়া যাবে না। এটা ভীষণই শকিং থাকে। এই যে আর্মি পাকিস্তান মিলিটারি সেক্রেটারি রয়েছেন, ইনি 5 দিন পর ফিরে যান মোহাম্মদ আলী জিন্নার কাছে, গিয়ে বলেন যে কাশ্মীর তো মহারাজা হরি সিং তো রাজি হচ্ছে না। রাজি হচ্ছে না কেন? রাজি হচ্ছে না? আর মহারাজা হরি সিং এখানে কি করে রাজ করছে? যেখানে 77% মুসলিম, সেখানে তো হরি সিং এজ এ হিন্দু রুলার। এই এই যে কাশ্মীর যে হয়েছে, এই কাশ্মীর তো পাকিস্তানের সাথে মিশা উচিত। পাকিস্তানের সাথে কেন মিশছে না? তাড়াতাড়ি মিশাও পাকিস্তানের সাথে, তাই না? এবার দেখো, যখন 5 দিন পরে এসে মোহাম্মদ আলী জিন্নাহকে বলে যে না না না, কোনোভাবে রাজি হচ্ছে না, বলে ঠিক আছে, তাহলে কি করা হোক বলো। এই যে কাশ্মীর রয়েছে, এখানে আমি বললাম না, তখন আরেকজন লোক ছিল, তার নাম হচ্ছে শেখ মুজিবুর রহমান। শেখ মুজিবুর রহমান, বলো শেখ মুজিবুর রহমানের কাছে গিয়ে বলো যে আমার শরীরের অবস্থা ভালো নয়, আমি কাশ্মীরে এসে থাকতে চাই। শেখ মুজিবুর রহমানও মোহাম্মদ আলী জিন্নাহকে সাপোর্ট করে না। মোহাম্মদ আলী জিন্নাহ তো শক হয়ে যায়, কি ব্যাপার, মহারাজা হরি সিং আমার সাপোর্টে নেই, এদিকে শেখ মুজিবুর রহমান আমার সাপোর্টে নেই, এগুলো কি হচ্ছে? তাহলে কি আমি আর মানে চলতে পারবো না? আমার অবস্থা তো ভীষণ খারাপ হয়ে গেল। তাহলে কাশ্মীর তো কোনোভাবেই পাকিস্তানের সাথে মিশাতে পারছি না, বোঝা গেল? এবার দেখো তার পরের পয়েন্টে কি ঘটছে। তো আমাদের এবার একটু জানতে হবে ভালো করে, আর একটু দেখো, আমি বললাম যে তখন একটা বর্ডার ছিল, তাই না? বর্ডারটা কি রয়েছে? বর্ডারটা হচ্ছে শুধুমাত্র মানে গুজরাট, রাজস্থান এবং পাঞ্জাব পর্যন্ত ছিল, যার নাম হলো রেড ক্লিফ লাইন। ওকে, রেড ক্লিফ লাইন মনে রেখো। মানে এইটুকু ক্লিয়ার? ওকে। এবার যখন দেখলো যে কোনোভাবেই তো কাশ্মীরকে নিয়ে আসা যাচ্ছে না, কেননা কাশ্মীর রয়েছে, মোহাম্মদ আলী জিন্নাহ ভাবতো যে কাশ্মীর তো আমাদের হয়েই যাবে, কিন্তু কাশ্মীর তো হলো না। আচ্ছা দেখো, এখানে কিন্তু কোনো বর্ডার নেই, জম্মু কাশ্মীরের দিকে কোনো বর্ডার তৈরি হয়নি, কেননা মহারাজা হরি সিং ডিসাইডই করেনি যে ইন্ডিয়ার সাথে থাকবে না পাকিস্তানের সাথে থাকবে। তাহলে বর্ডার কি করে হবে, তাই না? তো বর্ডার তৈরি হয় না। এরপর যখন দেখে মোহাম্মদ আলী জিন্নাহ যে কোনোভাবেই কাশ্মীরকে নিয়ে আসা যাচ্ছে না সোজা পথে, এবার মানে মোহাম্মদ আলী জিন্নাহ প্ল্যানিং করে। কি প্ল্যানিং করে? সেপ্টেম্বর 1947 ডেট চলে আসে, সেপ্টেম্বর 1947। এই সময় মোহাম্মদ আলী জিন্নাহ পারমিশন দেয় মিলিটারি আর্মি যে ওখানের হেড রয়েছে, তার নাম হলো লিয়াকত আলী খান। কি নাম ছিল? লিয়াকত আলী খান। লিয়াকত আলী খানকে বলেন যে লিয়াকত আলী খান, এই যে কাশ্মীরের রাজা হরি সিং রয়েছে না, ও সোজাভাবে আমাদের সাথে মিশবে না, কি করো, ওকে যুদ্ধ করে কবজা করে তাড়াতাড়ি পাকিস্তানের সাথে মেশাও। এবার দেখো লিয়াকত আলী খান কি করলো, সেপ্টেম্বর 1947 লাহোরে একটা মিটিং ডাকলো। কোথায়? লাহোরে। এই লাহোরে মিটিং যখন ডাকলো, সেখানে 20 জন ট্রাইবেল ট্রাইবেল আতঙ্কবাদী, বোঝা গেল, ট্রাইবেল তালিবান, তোমরা নাম শুনেছ, তালিবান, এদেরকে এক জায়গায় করলো। এবং এরকম মানে থাউজেন্ডস প্লাস পাশমন্ত যারা লোকজন রয়েছে তাদেরকে মানে তালিবান টাইপের লোকজনকে কি করলো, ট্রেনিং দিল। এদেরকে ট্রেনিং কেন দেওয়া হচ্ছে? এদেরকে ট্রেনিং দেওয়া হচ্ছে এর জন্য, তারা পাকিস্তান কি করবে, অ্যাটাক করবে কাশ্মীরে। যখন এটা রেডি হয়ে যায়, এরপরে দিন চলে আসে 22 অক্টোবর 1947। 22 অক্টোবর 1947 সেই দিন, যেদিন কি করলো, পাকিস্তান যে মিলিটারি রয়েছে, এই যে এরা পাকিস্তান মিলিটারি কি করলো, এন্টার শ্রীনগর।
শ্রীনগর, এন্টার, শ্রীনগরে এন্টার করে নেয়। পাকিস্তান মিলিটারি যখন শ্রীনগরে এন্টার করে, কেন এন্টার করে? কারণ এদের উদ্দেশ্য কোথায়? জম্মু কাশ্মীরে যাওয়ার। জম্মু কাশ্মীরে এদের টার্গেট। 22 অক্টোবর 1947 পাকিস্তান মিলিটারি এন্টার শ্রীনগর, শ্রীনগরে এন্টার করে। একটা যদি শ্রীনগর হয় আর মনে করে এত দূর হচ্ছে কাশ্মীর, এখানে কাশ্মীর আসতে অনেক দিন টাইম লাগবে। আর কাশ্মীরে এই সময় ভীষণ আনন্দ ফুর্তিতে কে রয়েছে? মহারাজা হরি সিং। মহারাজা হরি সিং এখানে রাজ করছে। ওকে, এবার মহারাজা হরি সিং, কাশ্মীর যেহেতু ইন্ডিয়াতে এখনো যোগ হয়নি, এবার ইন্ডিয়ান গভর্নমেন্টও কিছু করতে পারছে না, এটা পাকিস্তান ভালো করেই জানে। বোঝা গেল? পাকিস্তান এটার ফায়দা নিয়ে নেয়। এরপরে কি হয় দেখো, একটা ব্রিজ থাকে, বুঝলে, মানে মেইন কাশ্মীরে রাজা হরি সিং এর কাছে যাওয়ার আগে একটা ব্রিজ পড়ে। এই ব্রিজটা হরি সিং ভেঙে দেয়। যখনই ভেঙে দেয় তো কাশ্মীরের যে যে মিলিটারি গুলো এসেছিল না, মানে আর্মি গুলো যে এসেছিল, তারা কিছু সময় পায় ওইখানে। এখানে যে সময় পায় তারা এতটা ভয়ঙ্কর এখানে অত্যাচার করে, মানে এতটাই ভয়ঙ্কর যে এখানে উইমেন্স হোক, মানে পুরুষ হোক, মহিলা হোক, যেই হোক না কেন, তাদের অত্যাচার, নির্যাতন, তাদের রেপ করা, সমস্ত কিছু, মানে মানুষের নির্যাতম কাজগুলো এরা করতে থাকে। এগুলো সমস্ত কিছু করার পর যখন এরা এন্ট্রি নেমে কাশ্মীরে, মহারাজা হরি সিং এর কাছে খবর পৌঁছায় যে দেখো পাকিস্তান কিন্তু অ্যাটাক করে দিয়েছে কাশ্মীরের উপর। মহারাজা হরি সিং অবাক হয়ে যায় যে কি ব্যাপার, এরকম কি করে পসিবল, হাউ ইটস পসিবল, তাই না? মহারাজা হরি সিং আর কোনো তাল খুঁজে পায় না যে কি হলো, এবার আমার সাথে কি হবে। মহারাজা হরি সিং তখন কি করে, ফোন লাগায় ইন্ডিয়াতে। ইন্ডিয়াতে তখন সর্দার বল্লভভাই প্যাটেল, জওহরলাল নেহরু বসে রয়েছেন। আর ওইদিকে মোহাম্মদ আলী জিন্নার তো ফুসফুস রোগে সে আক্রান্ত, এত খারাপ খারাপ কাজ করেছে, দেশকে ভাগ করে দিয়েছে, ওর রোগ হবে না তো কার হবে, তাই না? কিছুদিন পর দেখবে পটলও তুলে নেবে। তো এবার কাশ্মীরের রাজা হরি সিং ও ইন্ডিয়ার সাথে এখনো মেশেনি, তো ইন্ডিয়ান গভর্নমেন্টও সাপোর্ট করতে পারছে না, তাই না? ইন্ডিয়ান আর্মিও যেতে পারছে না। তার মানে আমি বলতে চাইছি যে মনে করে এটা পাকিস্তান এলাকা, এগুলো হলো পাকিস্তান এলাকা, তাই না? পাকিস্তান এলাকা। তো পাকিস্তানের এখানে একটা জায়গা রয়েছে যেটাকে বলে মুজাফফরাবাদ রিজন, আর মুজাফফরাবাদ রিজন দিয়ে এখানে রয়েছে আমাদের কাশ্মীর। বোঝা গেল? এবার এবার মহারাজা হরি সিং এর উপরে যখনই অ্যাটাক হওয়ার সম্ভাবনা চলে এসছে, মহারাজা হরি সিং ইন্ডিয়াতে কল করে বলছে যে দেখো আমাদের উপরে কিন্তু হামলা হয়ে যাবে, আমাদেরকে বাঁচাও। তখন সর্দার বল্লভভাই প্যাটেল বলে ঠিক আছে বাঁচাবো, তোমাদেরকে আমি রক্ষা করব, কিন্তু তার আগে সাইন করো ডকুমেন্টসে, সাইন করে বলো যে কাশ্মীর ইন্ডিয়ার সাথে যুক্ত হলো। বোঝা গেল? সেই দিন মহারাজা হরি সিং ডকুমেন্টসে সাইন করে, রাজা কি রাজা, মহারাজা তিলকেশ্বর, এরকম টাইটেল ফাইটেল দিয়ে ডকুমেন্টসে সাইন করে নিন, বলে ঠিক আছে আমি ইন্ডিয়ার সাথে যুক্ত হয়ে গেলাম। যেই ইন্ডিয়ার সাথে যুক্ত হয়ে গেল, ইন্ডিয়ার সাথে যেই যুক্ত হয়ে গেছে, এবার ইন্ডিয়ান আর্মি রেডি। 27 অক্টোবর, দেখো কত ফাস্ট ফাস্ট কাজ চলছে। 22 তারিখে এন্ট্রি নিয়েছিল, 27 তারিখে ইন্ডিয়ান আর্মি অ্যাক্টিভ হয়ে গেছে। 27 অক্টোবর 1947 ইন্ডিয়ান আর্মি রেডি। ইন্ডিয়ান আর্মি কোথায় চলে যায়? কাশ্মীরে। এবং দেখো এই জায়গাটা ভীষণ ইম্পর্টেন্ট, হ্যাঁ, কাশ্মীরে যেই পৌঁছালো, এবারে এখানে এই জায়গাটা বোঝার আগে আমি এখানে একটা ছোট্ট করে বোঝাচ্ছি, ভালো করে বোঝো। এদিকে ইন্ডিয়ান আর্মি কি করলো, 27 অক্টোবর 1947 অপারেশন লঞ্চ করলো, ঠিক আছে? অপারেশন লঞ্চ করে দেয়, এবং অপারেশনটার যে নাম থাকে সেটা হলো অপারেশন জ্যাক। অপারেশন জ্যাক, অপারেশন জ্যাক। আচ্ছা এই জায়গাটা আমরা একটু বুঝি, হ্যাঁ। দেখো এটা মনে করো ইন্ডিয়া পাকিস্তানের বর্ডার, ওকে, এখানে রয়েছে কাশ্মীর, আর এই পাশে হলো পাকিস্তান, আর এই পাশে পাকিস্তানের একটা জায়গা আছে, পাকিস্তানের একটা জায়গা আছে যেটাকে বলা হয় মুজাফফরাবাদ রিজন, মুজাফফরাবাদ রিজন, আর এইদিকে হলো পাকিস্তান। তো ব্যাপারটা হচ্ছে কি বলতো, যে পাকিস্তান রয়েছে না, যে পাকিস্তান রয়েছে, ওই পাকিস্তান কি করে, পাকিস্তান এন্টার করে দিয়েছে কাশ্মীরের উপরে, বোঝা গেল? ঢুকে গেছে কাশ্মীরের। ইন্ডিয়ান মিলিটারি অপারেশন জাকের মাধ্যমে, আর অপারেশন জাকের যিনি নেতৃত্ব দিচ্ছিলেন ওনার নাম হলো রঞ্জিত রয়। কমান্ড কে করেছিলেন? রঞ্জিত রয়। জানো তো এই রঞ্জিত রয় প্রধান ব্যক্তি, ইনি ফার্স্ট ইন্ডিয়ান যেনাকে পরমবীর চক্র দ্বারা সম্মানিত করা হয়েছে।
উদ্যম সাহসের জন্য, কেননা এই অপারেশন ঝাঁকের মধ্যে ইনি শহীদ হয়ে যান, আর এর জন্য মানে সর্বোচ্চ বলে দেওয়ার জন্য ওনাকে পরমবীর চক্র দেওয়া হয়েছে। অপারেশন জ্যাক্স যখন লঞ্চ করে, ইন্ডিয়ান আর্মি কাশ্মীরে চলে আসলো, ইন্ডিয়ান আর্মি কাশ্মীরে চলে আসলো। আর এইখানে চটটা এই যে পাকিস্তান আর্মি রয়েছে না, ওরা পাকিস্তান আর্মি মনে করে এখানে রয়েছে, সাদা সাদা গুলো পাকিস্তান আর্মি। ওকে, ইন্ডিয়ান আর্মি কি করে, এগুলোকে মারতে মারতে মানে মারতে মারতে এদেরকে বাড়িতে পাঠানো শুরু করে, মারতে 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 ভাগ ভাগ ভাগ। ইন্ডিয়াতে এসে মস্তানি, তার মানে কি এই কাশ্মীরে ঢুকে গেছিল পাকিস্তান আর্মি, এদেরকে মারতে 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 তাদের ঘর পর্যন্ত পৌঁছে দিয়ে আসার কথা। কিন্তু এই মতো অবস্থায় পন্ডিত জওহরলাল নেহরু উনি কোথায় চলে যান, উনি চলে যান ইউএনএতে, ইউনাইটেড নেশনসে। ইউএনএতে গিয়ে বলেন যে যুদ্ধটা তাড়াতাড়ি এখানে সিজ ফায়ার করান, ইন্ডিয়া পাকিস্তানের যে যুদ্ধ হচ্ছে এটা বন্ধ করান, পাকিস্তানকে বোঝান যে এত বাড়াবাড়ি যাতে না করে, যাতে চুপচাপ সরে যায়। যখন ইউএনএতে যায়, এদিকে ইন্ডিয়ান আর্মি মারতে মারতে একদম পুরো পাকিস্তান পর্যন্ত পাঠিয়ে দেবে কাশ্মীর রিজনের, তখন ইউএনএ থেকে পারমিশন আসে যে যুদ্ধটা বন্ধ করা হোক। যে জায়গাটাতে যুদ্ধ বন্ধ করা হলো, মনে করো এখানে বন্ধ করা হলো যুদ্ধটা, এখানে তারপর বর্ডার তৈরি করা হলো জম্মু কাশ্মীর এবং লাদাখের উপর, যে বর্ডারটার নাম দেওয়া হলো এলওসি, লাইন অফ কন্ট্রোল। তার মানে কাশ্মীরের 1/3, কাশ্মীরের 1/3 মানে 3 ভাগের 1 ভাগ পাকিস্তানের কাছে চলে যায়, এবং যে 1 ভাগ যায় সেই যে 1 ভাগটার নাম, সেই জায়গাটা মানে এই যে 1 ভাগ পাকিস্তান পেয়ে গেল না, মনে করে এই জায়গাটা পাকিস্তান পেয়ে গেল, এই জায়গাটাকে আমরা বলি পিওকে, পাকিস্তান অকুপাইড কাশ্মীর, মানে পাকিস্তান অকুপাই করে নিয়েছে, পাকিস্তান অকুপাইড কাশ্মীর। এবার পাকিস্তান এই জায়গাটাকে কি বলে বলতো, আজাদ কাশ্মীর, বলছে আমরা আজাদ করে নিয়েছি, আজাদ কাশ্মীর। আর আজাদ কাশ্মীর কোন জায়গাটা, মুজাফফরাবাদ রিজেন্সি হচ্ছে আজাদ কাশ্মীর, বুঝা গেল। এবার এর জন্য তাদের স্বপ্নে সবসময় থাকে যে আমরা তো কাশ্মীরের পুরোটাই দখল করে নিয়েছিলাম, তো আমরা শুধু 1 ভাগ পেয়েছি, 2 ভাগ পাইনি। আরে ভাগ্য ভালো 1 ভাগ রয়েছে, ইউএনএ তো যদি মাঝখানে না আসতো একদম পুরো ঘর পর্যন্ত ভাত খাইয়ে দিয়ে আসতো, বোঝা গেল। তো এটা হচ্ছে ব্যাপার, তখন বর্ডার তৈরি করা হলো, এটুক পর্যন্ত বুঝে গেছো। এর মধ্যে এই যে ঘটনা ঘটছে না, এত কিছু শোনার পর না মোহাম্মদ আলী জিন্নাহ সহ্য করতে পারে না, তার উপরে বেচারার রোগ চলছিল, শরীর খারাপ ছিল। তো 11 সেপ্টেম্বর 1948 আস্তে আস্তে 11 সেপ্টেম্বর 1948 আস্তে আস্তে মোহাম্মদ আলী জিন্নাহ এহ দুনিয়া ত্যাগ করেন, বুঝা গেছে, ইনি মারা যান। এরপরে কাহিনী মরে যায়। তার মানে ফার্স্ট ওয়ার কিভাবে শুরু হলো বুঝতে পেরেছো, তো ওটাই ছিল প্রথম যুদ্ধ 1947 টু 1948, বুঝা গেল। তাহলে এটা তো তোমরা বুঝে গেছো, এটুকুর মধ্যে আর কোনো সমস্যা নেই। এদিকে মোহাম্মদ আলী জিন্নাহ মারা যায়, সমস্ত কিছু ঠিক আছে, যুদ্ধ থেমে যায়, ইন্ডিয়া পাকিস্তান তৈরি হয়ে যায়, খুব সুন্দর, নাইস, বোঝা গেল। এবার এবার শোনো কি হয়। এবার মোহাম্মদ আলী জিন্নাহর পরে পাকিস্তানে একজন, তখন মিলিটারির যে হেড থাকে, মিলিটারির যে মানে হেড, তার নাম কি ছিল বলতো, ইয়াউব খান। ওকে, এরপরে কি ঘটনা ঘটে সেগুলো দেখো। এরপরে যে ঘটনা ঘটে সেটা একটু ভালো করে দেখো। সাল চলে আসে 1960, এরপরে কাহিনী আসবে 1960, 1960। 1960-তে কি ঘটে একটু ইতিহাস দেখো। 1960-তে এইদিকে পাকিস্তানে মিলিটারি চলে আসে, মিলিটারি রাজ চলে, মিলিটারি কুই স্টার্ট হয়, মানে মার্শাল ল দ্বারা পাকিস্তান চলে। আর পাকিস্তানকে মিলিটারি যে হেড করেন তার নাম হলো ইয়াউব খান, ইয়াউব খান। ইয়াউব খানের নেতৃত্বে এবার ইন পাকিস্তান রুল করছে। ওকে, নাও 1947 টু 1948, 1947 টু 1948 পর্যন্ত আমরা ওয়ার দেখলাম, একটা যুদ্ধ দেখলাম, ফার্স্ট ওয়ার যেটা ইন্ডিয়া পাকিস্তানের সাথে হয়েছিল, ফার্স্ট ওয়ার। এই যুদ্ধের মাধ্যমে ইন্ডিয়া এবং পাকিস্তানের বর্ডার তৈরি হলো, তাই না, কাশ্মীর আমাদের পার্ট হয়ে গেল, এটা তো আমরা বুঝে গেলাম। এর মধ্যে তোমাদের আই থিঙ্ক কোনো সমস্যা নেই। এরপরে পাকিস্তানের নতুন প্রেসিডেন্ট বা পাকিস্তানের যে নেতৃত্ব দেন সেটা হলো
ফিল্ড মার্শাল ইয়াউব খান, ইনি পাকিস্তানের ফিল্ড মার্শাল ছিল। আমি জানি না এনারা নিজেরাই নিজেদের টাইটেল দিয়ে দেয় ফিল্ড মার্শাল হেন তেন, বহুত মানে ইয়ে লাগিয়ে নেয়, চক্র টক্র লাগিয়ে নেয়, মানে বহুত কিছু, সব যুদ্ধে তো হেরেছে আর বড় বড় চক্র লাগিয়ে নিয়েছে তাদের ড্রেসে। হ্যাঁ, তো ইয়াউব খান ভাবে যে ঠিক আছে, বুঝলাম ইন্ডিয়া পাকিস্তানের সাথে যুদ্ধ হয়েছে, বুঝে গেছি, কিন্তু ওরা না, ওদের মাথা থেকে এটা বেরোয়নি যে কাশ্মীর ওর স্বপ্নেও আসে, কাশ্মীর ওদের, কিন্তু কাশ্মীর ওদের নয়, দেখবে এরপরে আমরা দেখবো। নেক্সট, ইয়াব খান ভাবে, বুঝে ঠিক আছে কোনো ব্যাপার নয়, কিন্তু ইয়াব খান খুব ট্যালেন্টেড লোক। ও ভাবলো যে পাকিস্তানকে যদি চলতে হয়, পাকিস্তানকে যদি ঠিক করে চলতে হয়, তাহলে পাকিস্তানকে কি করতে হবে, ইকোনমিক্যালি স্ট্রং হতে হবে, ইকোনমিক্যালি স্ট্রং হতে হবে। দেখো আমরা এমন একটা সময়ের মধ্যে দিয়ে এটা পার হচ্ছে, যে টাইমে ইন্ডিয়ার কিন্তু মানে ইন্ডিয়াতে আনটাচেবিলিটি বলো, ইনইকুয়ালিটিস বলো, পভার্টি বলো, এগুলো সমস্ত কিছু রয়েছে। এই সমস্ত সিচুয়েশনের মধ্যে আমাদের দেশ চলছে, সেরকম কোনো টেকনোলজিও তখন ডেভেলপমেন্ট হয়নি, তাই না? তো পাকিস্তান ভাবলো যে আমাদের ইকোনমিক্যালি ডেভেলপমেন্ট করতে হবে। কেন মনে হলো? এতদিন তো যুদ্ধ করে বেরিয়েছে, পরে দেখছে আমাদের কাছে তো ইকোনমি নেই, এগ্রিকালচার নেই। পাকিস্তান ভাবলো যে আমাদের দেশের যে লোকজন রয়েছে না, তাদের এগ্রিকালচার করাতে হবে, এগ্রিকালচার করাতে হবে, আমাদের দেশে ফুড প্রোডাকশন করাতে হবে, ফুড প্রোডাকশন করাতে হবে। কিন্তু এই সমস্ত জিনিস করার জন্য, বা হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট মানে ইলেকট্রিসিটি জেনারেট হোক, হাইড্রো পাওয়ার, হাইড্রো পাওয়ার জেনারেট করার ক্ষেত্রে হোক, এই সমস্ত জিনিসের জন্য কিসের প্রয়োজন? ওয়াটারের প্রয়োজন, ওয়াটারের প্রয়োজন, জলের প্রয়োজন, হ্যাঁ জলের প্রয়োজন। এবার পাকিস্তানে তো জল নেই, পাকিস্তান তখন ভাবলো যে জল তো আমার লাগবেই, তাহলে কি করা যায়? বললো দেখো, যদি তুমি ইন্ডিয়াতে যাও, তাহলে ইন্ডিয়াতে রিভার্স রয়েছে, হিমালয়ান রিভার। ইন্ডিয়াতে কি রয়েছে? হিমালয়ান রিভার। ইন্ডিয়াতে যে হিমালয়ান রিভার আছে, তার মধ্যে একটা রিভার হলো ইন্দুস, সিন্ধু নদী। ইন্দুসের যে রিভারগুলো হয় সেটা হলো ঝেলাম, চেনাব, রবি, বিয়াস অ্যান্ড সুতলেজ। বলো যে এই যে রিভারগুলো আছে না, এর মধ্যে অনেক এই রিভারগুলো কি করে, পাকিস্তানে, এই রিভারগুলো ইন্ডিয়া থেকে, এই রিভারগুলো ইন্ডিয়া থেকে পাকিস্তানে আসে, পাকিস্তানে আসে। তো এই যে ইয়াব খান রয়েছে, এ বলল যে তাহলে ইন্ডিয়ার সাথে তো আমাদের সম্পর্ক ভালো করতে হবে, তাই না? কারণ ওয়াটার ছাড়া তো এগ্রিকালচার হবে না, ইকোনমি অ্যাক্টিভিটি হবে না, ফুড প্রোডাকশন হবে না, হাইড্রো পাওয়ার হবে না। আর ইয়াব খান ট্যালেন্টেড, ওর মধ্যে বুদ্ধি আছে। তো ইয়াব খান কি করে, ইয়াব খান আমাদের দেশের তখন প্রাইম মিনিস্টার পন্ডিত জওহরলাল নেহরু, আমাদের দেশের লিডারকে ডাকেন, পন্ডিত জওহরলাল নেহরুকে মিটিং এর জন্য ডাকেন ইয়াব খান, বোঝা গেল? ইয়াব খান কি করলো, মিটিং এর জন্য ডাকবে। এইদিকে ইয়াউব খান, পাকিস্তান ফিল্ড মার্শাল বা তখনকার পাকিস্তানের মেন, ইয়াউব খান প্লাস কাকে ডাকলেন, পন্ডিত, পন্ডিত জওহরলাল নেহরু। পন্ডিত জওহরলাল নেহরু, ইয়াব খান পন্ডিত জওহরলাল নেহরুকে নিমন্ত্রণ করলেন যে আসুন একটু ঘুরে যান, একটু আদর যত্ন করে যান। পন্ডিত জওহরলাল নেহরু না না, তোমাদের সাথে যুদ্ধ হয়েছে, আমরা যাবো না। বলে না না, আমরা ভালো হয়ে গেছি, আসো আসো, ভালো, নেমন্তন্ন করে খাওয়াবো। তো কি করলো, এইদিকে সাল চলে আসলো 19 সেপ্টেম্বর, 19 সেপ্টেম্বর 1960। এই দিনটাতে ইয়াব খান কি করলো, ওয়ার্ল্ড ব্যাংকে ডাকলো, ওয়ার্ল্ড ব্যাংকে, ওয়ার্ল্ড ব্যাংক আগে ঘরে এনে ডেকে রেখেছে ইয়াব খান। ওয়ার্ল্ড ব্যাংকে ডেকে এনে ইয়াব খান জওহরলাল নেহরুকে বলছেন যে স্যার, আপনাদের যে রিভার আছে না, ইন্দাস, ঝেলাম এন্ড চেনাব, কোন রিভার? এই তিনটা রিভার, সিন্ধু নদী, ঝেলাম নদী এবং চেনাব নদী, এই যে তিনটে রিভার রয়েছে, ইন্দাস, ঝেলাম এবং চেনাব, এই তিনটে রিভারের যে জলগুলো রয়েছে না, সেগুলো কি করুন, এই তিনটে রিভারের জলগুলো পাকিস্তানের দিকে ছেড়ে দিন। তো ওয়ার্ল্ড ব্যাংকের মধ্যস্থতায় 1960-তে সাইন হয়ে গেল ইন্দাস ওয়াটার ট্রিটি, ইন্দাস ওয়াটার ট্রিটি। ইন্দাস ওয়াটার ট্রিটি সাইন হয়ে যায়, বুঝতে পেরেছো? বৃষ্টি হচ্ছে খুব বাইরে।
এবার ইন্দোস ওয়াটার ট্রিটি যখন সাইন হয়, আর তোমরা জানো অপারেশন সিন্দুরের পরেই যে অপারেশন সিন্দুর হয়েছে সেখানে ইন্দোস ওয়াটার ট্রিটি ক্যান্সেল করা হয়েছে। তার মানে কি? তার মানে বলতে চাইছি ইন্দোস ওয়াটার ট্রিটি ক্যান্সেল করা হয়েছে, তার মানে হলো এটাই যে এখন এই তিনটে নদীর যে জল রয়েছে না, এই তিনটে রিভারের যে জল, ইন্দোস, জেনাব আর রবি, এই তিনটে রিভারের জল আর দেওয়া হবে না পাকিস্তানকে। বুঝতে পেরেছো? তাহলে এই পর্যন্ত পাকিস্তানের সাথে সম্পর্ক আমাদের ঘটে, যে ঠিক আছে ইন্দোস ওয়াটার ট্রিটি সাইন হয়ে যায়, কোন রকমের যুদ্ধ নয়, কোনো ঝামেলা নয়, ইন্ডিয়ার সাথে পাকিস্তানের সম্পর্ক আবার ভালো হতে শুরু করে। কিন্তু পাকিস্তান, এদের লেজ কোনোদিনও সোজা হবে না। এরপরে ইন্টারেস্টিং কিছু ঘটনা ঘটে যার ফলে ইন্ডিয়া পাকিস্তানের সম্পর্ক এরকম আজকে দেখা দেয়। ওকে, কি ঘটনা ঘটে দেখো। দেখুন, ইন্দোস ওয়াটার ট্রিটি সাইন হয়ে গেছে, আমরা তো ভালোভাবে পাকিস্তানকে জল দিয়েছি না, যে ওখানে 70% পপুলেশন এগ্রিকালচারের উপরে নির্ভর করে, আর আমরা যদি তাদেরকে কোনো রকম ভাবে সাপোর্ট না করি, যদি জল না দেয়, তাহলে এগ্রিকালচার না করে মারা যেত। তো আমরা তাদেরকে কি করলাম, ওয়াটার দিলাম, জল দিলাম। কিন্তু পাকিস্তান আমাদের সাথে কি করবে দেখো। এরপরে সাল চলে আসে 1962। 1962 তে কিছু ঘটনা ঘটে। দেখো 1962 না লিখে তোমরা লেখো এরপরে যে, তার মানে সেকেন্ড ওয়ার্ড যেটা হবে সেটা হলো 1965। 1965 যুদ্ধ হবে, সেটা হলো ইন্দো পাকিস্তান ওয়ার। ইন্দো পাকিস্তান ওয়ার। এবার কোয়েশ্চেন হলো যে 1965 পাকিস্তান কি করে সাহস পেল, পাকিস্তান কি করে সাহস পেল যুদ্ধ করার, তাই না? কি করে পসিবল? ঘটনাটা কি ঘটে শোনো। পাকিস্তানের মাথায় অলরেডি 1947 তারা আমাদের সাথে হেরেছিল, মনে আছে? 1947 to 1948 তারা হেরেছিল। তারা কি করেনি, তারা ইন্ডিয়া থেকে কাশ্মীর নিতে পারেনি, এবং তারা ঘুমের ঘরেও কাশ্মীরের ছবি দেখে যে কাশ্মীর তাদের। এই এই টাইমে 1965 আগে 1962 ইন্ডিয়া চায়নার সাথে যুদ্ধ করে, ইন্ডিয়া চায়না ওয়ার হয়, এবং এই ইন্ডিয়া এবং চায়না যুদ্ধে ইন্ডিয়া কিন্তু হেরে যায়। বোঝা গেল? ইন্ডিয়া কমজোর হয়ে যায়। এবং ঠিক এই এই টাইমের ভেতরেই 1962 যখন ইন্ডিয়া হেরে যায়, তখন পাকিস্তান এর ফায়দা নিতে স্টার্ট করে। কিভাবে ফায়দা নেবে? কিছু বছর পর 1964 20th of May পন্ডিত জওহরলাল নেহরু মারা যান। নেহরুজি এই টাইমে মারা যান। ওকে, তো পাকিস্তান এবার অপরচুনিটি খুঁজে পায়। কি অপরচুনিটি খুঁজে পায়? যে ভারত না চায়নার সাথে যুদ্ধে হেরেছে, 1964 আমাদের পন্ডিত প্রাইম মিনিস্টার যিনি ছিলেন পন্ডিত জওহরলাল নেহরু, ইনি মারা গেছেন। এবং নেক্সট যিনি প্রাইম মিনিস্টার হয়ে আসেন ভারতের, তিনি কে ছিলেন? লাল বাহাদুর শাস্ত্রী। লাল বাহাদুর শাস্ত্রীজি, ইনি ভারতের নেক্সট প্রাইম মিনিস্টার হয়ে আসেন। বুঝতে পারলেন? নেক্সট প্রাইম মিনিস্টার হয়ে আসেন লাল বাহাদুর শাস্ত্রী। তো লাল বাহাদুর শাস্ত্রী এইদিকে প্রাইম মিনিস্টার হলেন, আর এইদিকে ইন্ডিয়ার সাথে চায়নার সাথে যুদ্ধে আমরা হেরে গেছি, এর ফায়দা নিতে চায় পাকিস্তান। পাকিস্তান ভাবে এটাই তো সব থেকে বড় সুযোগ কাশ্মীরটাকে নিজের হাতে করে নেওয়ার। কিন্তু কাশ্মীরকে কি করে নেবে? এর জন্য কি করে পাকিস্তান 1964 কাশ্মীরের মধ্যে একটা গ্রুপ তৈরি করে। কাশ্মীরে একটা গ্রুপ তৈরি করে যেটাকে বলা হয় কাশ্মীর কাশ্মীর কমিটি। সেখানে একটা পাকিস্তান তৈরি করছে। এটা কোথায় তৈরি করছে? 1964 কাশ্মীরেই তৈরি করছে। বোঝা গেল? কাশ্মীরেই তৈরি করছে, যেটাকে বলে পাবলিসিটি কাশ্মীর পাবলিসিটি কমিটি।
আগেই সরাসরি যুদ্ধতে আসে না পাকিস্তান, আগে প্রথমে মহল তৈরি করে। মহল কি তৈরি করছে বুঝতে পারছো? একটা হলো 1964-এ পাকিস্তান কি করছে, কাশ্মীরে মহল তৈরি করছে, মহল, বুঝা গেল? মহল তৈরি করলো কি, যে কাশ্মীরে কাশ্মীর পাবলিসিটি কমিটি তৈরি করলো। এখানে পাকিস্তানের লোকজন এই কাশ্মীর পাবলিসিটি কমিটিতে ছিল। এই কমিটির কাজ ছিল কি, এই কমিটির কাজ ছিল কাশ্মীরের মধ্যে থেকে কাশ্মীরের লোকজনকে উস্কে দেওয়া এবং কাশ্মীরকে এমন ভাবে দেশের সামনে দেখানো যে কাশ্মীরে যে মুসলিমস রয়েছে তারা ইন্ডিয়াতে অত্যাচারিত হচ্ছে, কাশ্মীরে মুসলিমসদের সাথে সমান ব্যবহার করা হচ্ছে না, কাশ্মীরের লোকজনের সাথে ভালোভাবে ব্যবহার করা হচ্ছে না, কাশ্মীরের মানুষজনকে উস্কে দিচ্ছে, যাতে কাশ্মীরে যে লোকজন রয়েছে তারা ইন্ডিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দেয়, বুঝতে পারলে? এবার মৌকা পেয়ে যায় পাকিস্তান। মৌকা দেখে পাকিস্তান কি করলো, 1965-এ পাকিস্তান গুজরাটের পাশ দিয়ে, গুজরাটের সাইড দিয়ে ইন্ডিয়াতে অ্যাটাক করে দিল, ইন্ডিয়াতে অ্যাটাক করে দেয় সারপ্রাইজ অ্যাটাক। যখন 1965-এ গুজরাটের উপরে অ্যাটাক করে দেয় ইন্ডিয়া তার ঠিকঠাক রেসপন্স করে, পাকিস্তানকে একদম মুখ্য জবাব দিতে শুরু করে দেয় ইন্ডিয়ান আর্মি, বোঝা গেল? কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই, বোঝা গেল? ওকে, নেক্সট কি করলো এরপর? এই যে যুদ্ধটা রয়েছে 1965-এ, সেকেন্ড ওয়ার ইন্ডিয়া পাকিস্তানের সাথে, এই যুদ্ধের সময় কি হয়েছিল, ইন্ডিয়া রেসপন্স করে ঠিকঠাক, একদম পুরো পাকিস্তানকে একদিক থেকে ধোলাই করতে শুরু করে। এই মতো অবস্থায় পাকিস্তান ও ইন্ডিয়ার উপরে ভীষণই সংঘর্ষ করতে থাকে। 3 মাস পর্যন্ত ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধ চলতে থাকে। ফাইনালি মাঝখানে ব্রিটেন এসে মধ্যস্থতা করে, এই মধ্যস্থতা করে, ভালো করে শোনো, মধ্যস্থতা করে সিজ ফায়ার করিয়ে দেয় কততে, 13 জুন 1965-এ সিজ ফায়ার করিয়ে দিল যে এরপর থেকে ইন্ডিয়া পাকিস্তানের আর যুদ্ধ হবে না। তো ইন্ডিয়া পাকিস্তান থেমে যায়, কিন্তু ভারত তো থেমে যায়, পাকিস্তানও থেমে যায়, কিন্তু এই যে লেজ সোজা হয় না, ওর মাথায় প্ল্যানিং চলে। ও কি করে, আবার অ্যাটাক করে দেয় কাশ্মীরের উপরে। কাশ্মীরে যখন অ্যাটাক করে দেয় তখন 10th অফ জানুয়ারি 1966 তাশকেন্ট এগ্রিমেন্ট সাইন করা হয়। তাশকেন্ট এগ্রিমেন্ট এই তাশকেন্ট এগ্রিমেন্ট সাইন হয়েছিল কার মধ্যে, লাল বাহাদুর শাস্ত্রী এবং পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াকুব খান। তাশকেন্ট এগ্রিমেন্টের মাধ্যমে এই যুদ্ধটা বন্ধ হয়ে যায়। প্রতিজ্ঞা করে এরপর ইন্ডিয়া পাকিস্তান বর্ডারে আর কোনো কনফ্লিক্ট করবে না, যখনই কোনো কিছু করতে হবে দুজনে ডিবেট করে কোনো প্রবলেমের সলিউশন করা হবে। আর তাশকেন্ট এগ্রিমেন্ট রয়েছে না, এই তাশকেন্ট এগ্রিমেন্ট কোথায় হয়েছিল বলো তো, উজবেকিস্তান, যেটা ইউএসএসআর এর পার্ট ছিল। এই টাইমে পাকিস্তান আরো কেন সাপোর্ট পেয়ে যায় জানো তো, কেননা সেই সময় ইউএসএসআর এবং ইউএসএ এই দুটো দেশ কোল্ড ওয়ার চলে। কোল্ড ওয়ার মানে কি বলতো, যুদ্ধ নয়, যুদ্ধের মতো পরিস্থিতি, যেমন হাজব্যান্ড ওয়াইফের মনোমালিন্য হয় না, মারামারি করছে না, কিন্তু দুজনে মুখ ফুলিয়ে রয়েছে, আমিও কথা বলবো না, ওও কথা বলবে না, তো হুপ করে রয়েছে দুজনে। আর এইদিকে ইউএসএ দেখে এই যে পাকিস্তান রয়েছে, একে আমরা ইউজ করতে পারি, তাই না? তখন কি করে ইউএসএ পাকিস্তানকে অনেক মানে ফাইটার জেট দেয়, অনেক মানে হচ্ছে তোমার গান দেয়, বন্দুক টন্দুক সমস্ত কিছু টেকনোলজি পাকিস্তানকে প্রোভাইড করে, যার ফলে পাকিস্তান সাহস পায়। আর অলরেডি ইন্ডিয়া চায়নার সাথে হেরে গেছে, আমাদের প্রাইম মিনিস্টার মারা গেছে এবং নতুন প্রাইম মিনিস্টার এসছেন, এর ফায়দা পাকিস্তান নিতে চায়, কিন্তু পাকিস্তান ভুলে যায় যে ইন্ডিয়াতে ইন্ডিয়ান আর্মিস রয়েছে, তাই না? মারতে মারতে একদম পুরো সোজা করে দেয়। ফাইনালি তাশকেন্ট এগ্রিমেন্ট 1966 এর মাধ্যমে ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ বন্ধ হয়ে যায়। এবার মনে করা হলো ঠিক আছে, এরপর থেকে হয়তো ইন্ডিয়া পাকিস্তানের সিচুয়েশন ভালো হওয়ার শুরু হবে, কিন্তু হয়তো পাকিস্তান তো ঠিক হওয়ার রাস্তায় আসবে না। তখন কি করা যায় এটা ভাবতে শুরু করলো।
যে পাকিস্তান তো কোনো মতেই পাকিস্তান তো কোনো মতেই মারছে না। কিন্তু এইবার যে পয়েন্টটা আসছে না, এটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। আমি চাই তোমরা প্লিজ একটু কনসেন্ট্রেট সহকারে শোনো। দেখো ক্লাসটা লম্বা হবে, আই নো, এটাই তো মজা পড়াশোনার। দেখো ট্যাগ লাইন তোর জন্য দিয়েছি, তোমার পড়তে ইচ্ছা করবে। তুমি যখন দেখবে যখন কোনো কিছু রান্না হয় না, চিকেন রান্না করছো, তো তুমি যদি 1 মিনিট পরে চিকেনটা খেতে চাও, ভালো লাগবে? প্রপার রান্নাটা হোক, তারপরে না মশলা ঠিকঠাক পড়ুক, তবে না টেস্ট হবে। তো পড়াশোনাও সেরকম, তুমি এইটুকু জাস্ট পড়েছো তো কি করে ভালো লাগবে বলো? একটু ডিটেলসে যাও, একটু গভীরে প্রবেশ করো পড়াশোনার, দেখবে অটোমেটিকলি ভালো লাগা স্টার্ট করেছে। আর তোমাদের যদি ভালো লাগে, দেখো কমেন্টে জানিও যে এরকম তোমরা কোন টপিকের উপরে ভিডিও চাও। ইন্ডিয়ার সাথে ইউএস এর হোক, ইন্টারন্যাশনাল রিলেশনস হোক, যে কোনো টাইপের ভিডিওস তোমরা চাইলে কমেন্টসে জানিও, আমি তোমাদের সামনে সেই ভিডিওস নিয়ে আসবো। ওকে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও নতুন হলে। নেক্সট পয়েন্টে যাওয়ার আগে, ভীষণ ইন্টারেস্টিং নো ডাউট। দেখো এই পর্যন্ত আমরা কি বললাম, ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধ, প্রথম যুদ্ধ হয়ে গেছে, সেকেন্ড যুদ্ধ হয়ে গেছে, তাই না? এবার আসবে থার্ড, তবে না তুমি ডিটেলসে বুঝতে পারবে। তার আগে আমি একটু পানি মানে ওয়াটার খেয়ে নিই। পাকিস্তান বলতে বলতে উর্দু বেরিয়ে যাচ্ছে, বুঝলো? টপিক বুঝে যাচ্ছে, টপিক বুঝে যাচ্ছে। সো চলো, তোমরা একটু ব্রেক নিয়ে নিয়েছো, আমি একটু ব্রেক নিয়ে নিলাম। তা আমরা আবার স্টার্ট করি। তা উঠবে না পড়া থেকে, কি আছে বলো? পড়তেই তো নেমেছো, পড়ো, তাই না? এবার এবার কাহিনী ভীষণ 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 ইম্পর্টেন্ট। ঠিক আছে, কেন ইম্পর্টেন্ট? এবার পাকিস্তানের সাথে আমাদের ডাইরেক্ট যুদ্ধ হবে না। আমরা ডাইরেক্ট কিন্তু পাকিস্তানের সাথে এবার যুদ্ধ করতে চাইনি। পাকিস্তান আগ বাড়িয়ে আমাদের সাথে যুদ্ধ করতে চাইছে, আমরা কোনোবারই পাকিস্তানকে আগে আগে অ্যাটাক করিনি। দেখো মনে রেখো, সালটা চলে আসে এবার 1971। 1971-এও পাকিস্তানের সাথে আমরা একটা যুদ্ধ জিতি, মানে যুদ্ধ লড়ি। কোন যুদ্ধ আমরা করি? দেখো আমরা এক সাইডে এইদিকে একটু খেয়াল করি, এই পাশে, এই পাশে কি হয় দেখো। আমি দেখো ম্যাপ ভালো করে রাখতে পারি না তোমাদের, এর জন্য আই এম রিয়েলি সো সরি। জাস্ট বোঝার জন্য, হ্যাঁ। দেখো অ্যাকচুয়ালি কাহিনী কি ছিল, ঘটনা কি ছিল ভালো করে, হ্যাঁ। এখানে ছিল আমাদের ইন্ডিয়া, এটা হচ্ছে আমাদের ইন্ডিয়া। এখানে ইন্ডিয়ান স্টেট রয়েছে অনেক। আমাদের এদিকে বর্ডার তৈরি হয়ে গেছে, এলওসি তৈরি হয়ে গেছে, তাই না? এদিকে কি হয়ে গেছে, এলওসিও তৈরি হয়ে আছে। এদিকে আমাদের পাকিস্তানের সাথে রেড ক্লিফ লাইনও তৈরি হয়ে আছে, এদিকে রেড ক্লিফ লাইনও তৈরি হয়ে আছে। এদিকে রেড ক্লিফ লাইন তৈরি হয়ে আছে একদিকে, এদিকে আমাদের এলওসি তৈরি হয়ে আছে। কোনো সমস্যা নেই, পাকিস্তানের সাথে আমরা বর্ডার একদম ঠিকঠাক করে, পাকিস্তানের সাথে বর্ডার আমরা একদম পুরো ঠিকঠাক করে করে নিয়েছি, বুঝে গেছে? তোমরা ভালো করে জানো যে এই এই জায়গাটার, এই লোকেশনটার ইম্পর্টেন্ট অনেক বেশি। এইদিকে কি রয়েছে বলো তো? এইদিকে রয়েছে ইন্ডিয়ান ওশিয়ান। কি রয়েছে? ইন্ডিয়ান ওশিয়ান, ইন্ডিয়ান ওশিয়ান। ওকে, এইদিকে যদি তুমি খেয়াল করো, এই পাশে যদি আসো, তাহলে তুমি এখানে কি দেখতে পাবে? এখানে পাবে তুমি, এইদিকে পাবে তুমি অ্যারাবিয়ান সি, অ্যারাবিয়ান সি। এবার তুমি যদি এইদিকে আসো, তাহলে তুমি কি পাবে এখানে? এইদিকে পেয়ে যাবে তুমি বে অফ বেঙ্গল। বে অফ বেঙ্গল মানে হচ্ছে বঙ্গোপসাগর। ওকে, যখন যখন 1947 চলছিল, কি বললাম, যখন যখন shit, যখন এদিকে আমাদের কি আছে, বেঙ্গল, বেঙ্গল।
1905 একটা ঘটনা ঘটে। কি ঘটনা ঘটে? ব্রিটিশরা দেখে যে বেঙ্গলটা শুধুমাত্র বিহার, মুর্শিদাবাদ, বিহার হোক, তারপর ওয়েস্ট বেঙ্গল আমাদের হচ্ছে অনেক বড় জায়গা নিয়ে বেঙ্গল তৈরি ছিল, তাই না? আর বেঙ্গলে হিন্দু মুসলিমসরা মিলেমিশে চলতো, আর হিন্দু মুসলিমস মিলে ব্রিটিশদেরকে তাড়ানোর জন্য চেষ্টা করছিল। ব্রিটিশ দেখলো না না, এই যে হিন্দু মুসলিম ইউনিটিটা রয়েছে এটাকে তো ভাঙতে হবে। এর জন্য কি করা হলো? পার্টিশন অফ বেঙ্গল করা হলো 1905-এ। পার্টিশন অফ বেঙ্গলের মাধ্যমে বেঙ্গলটাকে দুটো ভাগে ভাগ করা হলো। এক সাইডে মানে এই সাইডে তৈরি করা হলো কি ইস্ট বেঙ্গল। কি তৈরি করা হলো? ইস্ট বেঙ্গল, ইস্ট বেঙ্গল। আর এইদিকে থেকে গেল আমাদের ওয়েস্ট বেঙ্গল, বোঝা গেল? আর এই যে ইস্ট বেঙ্গল রয়েছে এটাকেই বলা হতো পশ্চিমী, মানে এটাকে বলা হতো ইস্ট পাকিস্তান। কি বলা হতো? পূর্বী পাকিস্তান, ইস্ট পাকিস্তান, বোঝা গেল? আর এইদিকে যে যে রয়েছে দেখো কেমন দেখতে, এদিকে যে রয়েছে পাকিস্তান, পাকিস্তান এদেরকে বলা হতো ওয়েস্ট পাকিস্তান, ওয়েস্ট পাকিস্তান। ওকে, 1947-এ যখন দেশ স্বাধীন হয়, দেশ যখন স্বাধীন হয়ে গেল, তখন এই যে ওয়েস্ট পাকিস্তান আর এই যে পাকিস্তান রয়েছে এই দুটোর মধ্যে ডিফারেন্স কি, বেসিক ডিফারেন্স কি বলতো? এইখানে যে লোকজন বসবাস করছে না, তাদের যে ল্যাঙ্গুয়েজ রয়েছে, তারা যে ভাষায় কথা বলছে মেজরিটি পিপল, সেই ভাষাটা হলো উর্দু। সেই ভাষাটা কি? উর্দু। আর এইদিকে বেঙ্গল থেকে যে সেপারেট হয়েছে এদের ভাষা কি? এদের ভাষা হলো বেঙ্গলি, বেঙ্গলি। ওকে, এবার এই যে দুটো এরা হচ্ছে পাকিস্তান, এরা দুজন একসাথে ছিল, কিন্তু কিছু বছর পরে এইখানে এই মানে যেটা এখন আমরা বাংলাদেশ বলি, আর সেখানে তখন বলা হতো পূর্বে পাকিস্তান। এখানে একজন লিডার চলে আসেন। হ্যাঁ, এখানে একজন লিডার চলে আসেন, এখানে একজন লিডার আসেন, তার নাম হলো শেখ মুজিবুর শেখ মুজিবুর রহমান। ইনি বুঝতে পারেন এই যে দেখো এখানে ওয়েস্ট ওয়েস্ট পাকিস্তান মানে পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তান, এই দুটো এবারে অ্যাডমিনিস্ট্রেশন চালাতে হবে, তো প্রশাসনিক কাজকর্ম চালাতে হবে। ওয়েস্ট পাকিস্তান বলে যে প্রশাসনিক যত কাজকর্ম হবে সেগুলো সমস্ত কিছু উর্দু ভাষাতে হবে। কোন ভাষাতে হবে? উর্দু ভাষাতে হবে। কিন্তু এখানে তো বেঙ্গলি লোকজন বসবাস করছে, তারা কি করে উর্দু জানবে? তারা তো উর্দু জানে না। তারা বলে যে না না, উর্দু তোমরা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ করো না, তাহলে অ্যাডমিনিস্ট্রেশনে প্রবলেম হবে। আর সব থেকে বড় কথা, এইখান থেকে যদি এইখানে কোনো কিছু অ্যাডমিনিস্ট্রেশন করতে হয়, ওপর দিয়ে তো আসতে পারবে না। এয়ারফোর্স আসতে পারবে কি ওপর দিয়ে? এবারে আসতে পারবে কি পাকিস্তান? এখান থেকে আসতে পারবে? ইন্ডিয়ান এয়ার স্পেস পার করতে হবে, আর ইন্ডিয়াকে এয়ার স্পেস ইউজ করতে দেবে না। তাহলে একমাত্র এই মানে ওয়েস্ট পাকিস্তান এবং ইস্ট পাকিস্তানের কানেক্টিভিটির একটাই রাস্তা, সেটা হলো সমুদ্র পথ। কি থাকে? সমুদ্র পথ। পাকিস্তানের এখানে করাচি পোর্ট রয়েছে এবং অ্যারেবিয়ান সি ইউজ করে, ইন্ডিয়ান ওশিয়ান ইউজ করে, বে অফ বেঙ্গলের মাধ্যমে তারা অ্যাডমিনিস্ট্রেশন কাজ চালাচ্ছিল। যখন দেখলো না না উর্দু তো আমাদের চলবে না, তখন বাংলাদেশের যে শেখ মুজিবুর রহমান আছেন ইনি কি করলেন? ইনি স্লোগান দিলেন। স্লোগান কি দিলেন? যে আমরা ওয়েস্ট পাকিস্তান থেকে, এই পাকিস্তান থেকে আমরা সেপারেট হতে চাই, আমরা নিজেরা একটা ইন্ডিপেন্ডেন্ট দেশ হতে চাই। এইটার পাগলা হয়ে যায়, বুঝলে কি কথা শুনে? ও বলে কি ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাবে তুমি? কোনো মতেই পসিবল নয়। যে এই কথা বলে শেখ মুজিবুর রহমান, শেখ মুজিবুর রহমানকে অ্যারেস্ট করে নেয়, অ্যারেস্ট। আর শেখ মুজিবুরকে যখন অ্যারেস্ট করে নেয়, এনার যে সাপোর্টার ছিলেন, যেনাকে বলা হতো মুক্তি বাহিনী, তাই না? সাপোর্টার মুক্তি বাহিনী, মুক্তি বাহিনী প্রোটেস্ট স্টার্ট করে যে না না, কি জন আমাদের লিডারকে অ্যারেস্ট করে নেওয়া হলো, তাড়াতাড়ি ছাড়ো। হ্যাঁ, পাকিস্তান এতটাই মানে খালি ক্লাসে আছি তাই, পাকিস্তান এতটাই নির্লজ্জ যে এরা না তাদের সৈন্যকে পাঠিয়ে দেয় এখানে বাংলাদেশে, এবং এখানে 40 লাখ লোককে মেরে দেয়, 4 লাখ মেয়ের সাথে রেপ কে করে। মানে এত এত ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর এদের মানবিকতা থাকে, বুঝতে পেরেছো? তুমি ভাবো যে যারা নিজেদের দেশেরই লোক ছিল, দুটো তো একই সাথে ছিল না, শুধু এরা সেপারেট হতে চাইছে দেখে পাকিস্তান তাদের আর্মিকে পাঠায় এবং বাংলাদেশে প্রবেশ করে
আর এই যে বাংলাদেশ যারা ভিডিওটা দেখছে, ওই যে আমার কমেন্ট সেকশনে এসে বলো না পাকিস্তানের তারিফ করে, একটু শুনে নাও। 40 লাখ লোককে মেরেছিল ওই যে চাচা, 4 লাখ মহিলাকে রেপ করেছিল ঘরে, ঠিক আছে। এবার এই যে এই ঘটনা ঘটে, এবার এরা না ভয় পেয়ে যায়, জানো তো, বাংলাদেশে যত লোকজন থাকে ভয় পেয়ে যায়। তো ভয় পেয়ে সমস্ত লোকজন পালাতে স্টার্ট করে। পালিয়ে কোথায় যাবে? কোনো উপায় নেই, ইন্ডিয়াতে আসতে হবে। ইন্ডিয়াতে দিয়ে রওনা দেয়। আর এমনি ইন্ডিয়াতে পপুলেশন এত বেশি। আর সেই সময় ইন্ডিয়াতে কে বসেছিল? এখানে একটু ব্যাকগ্রাউন্ড দেখো। সেই সময় ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার কে ছিল? তোমরা হয়তো জানো, ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার ছিলেন ইন্দিরা গান্ধী। ইন্দিরা গান্ধী ম্যাম, তাই না? ইনি ছিলেন তখন প্রাইম মিনিস্টার। ইনি দেখলেন যে সমস্ত লোকজন ভয়ে ইন্ডিয়াতে চলে আসছে, ইন্ডিয়ার দিকে চলে এসছে। আচ্ছা, ইন্ডিয়াতে কেন চলে এসছে বলো তো? ইন্ডিয়াতে এর জন্য চলে এসছে কারণ এই যে এরা বাংলাদেশের লোকজনের উপরে হামলা করছিল, অত্যাচার করছিল। তো বেচারারা কি করবে? পালানোর জন্য তো ইন্ডিয়ার কাছে আসতে হবে না। যতই হোক আমাদেরই ছিল, তো কয়েকদিন একটু ইয়ে হয়েছে, তো কি করে দেবে। ইন্দিরা গান্ধী ভাবলো যে এদেরকে কি করে আমরা রক্ষা করি। কি করে রক্ষা করব? প্রথমত ইন্দিরা গান্ধী কোনো কিছু না ভেবে পেরে উনি ডাকলেন তখনকার মেন আর্মির হেড ফিল্ড মার্শালস, মানে জেনারেল মানিক শ, যেটার সিনেমা ওই ক্যাটরিনা কাইফের ওয়াইফ হাজবেন্ডের নাম কি জানো, ভিকি কৌশল, সিনেমা এসে না মানিক শকে নিয়ে। তো উনি কি করলেন, স্যার মানিক শকে ডাকলেন ইন্দিরা গান্ধী। মানিক শ, ইনি আর্মির হেড সেই সময়। হ্যাঁ, মানিক শ ইনাকে ডেকে বললেন যে কি করা যায়, ইন্ডিয়ান আর্মিকে কি পাঠিয়ে দেব একদম এই পাকিস্তানের যে মানে টেররিস্ট রয়েছে, আর্মি রয়েছে, তারা তো অ্যাটাক করে দিয়েছে, এদেরকে সরানোর জন্য তো ইন্ডিয়ান আর্মিকে যেতে হবে। তখন মাসটা চলছিল এপ্রিল মান্থ। মাসটা কি চলছিল? এপ্রিল। তো জেনারেল মানিক শ বললো যে ম্যাডাম, এখন বৃষ্টির দিন চলছে, আর বৃষ্টির দিনে ইন্ডিয়ান আর্মি কোনোভাবেই অ্যাটাক যদি করে তাহলে আমরা হেরে যেতে পারি। তো একটু অপেক্ষা করুন, এবং যখনই বৃষ্টিটা একটু থেমে যাবে, বৃষ্টির দিনটা কমে যাবে, তখন আমরা অ্যাটাক করে দেবো পাকিস্তানের, মানে বাংলাদেশের উপরে, এবং পাকিস্তানদেরকে সরানোর চেষ্টা করব। ওকে, ততদিন পর্যন্ত কি করে ইন্ডিয়ান আর্মি, তোমরা শেয়ার করে দিও ভিডিওটা বন্ধু বান্ধবীর সাথে, তারাও যাতে বুঝতে পারে, যে অ্যাকচুয়ালি একটু ডিটেলসে বললে আমাদের বুঝতে সুবিধা হয়। ইন্ডিয়ান আর্মি কি করেন, বাংলাদেশের যে মুক্তি বাহিনী রয়েছে তাদেরকে ট্রেনিং দিতে শুরু করে। মুক্তি বাহিনীকে ট্রেনিং দেওয়া স্টার্ট করে, কি করে হাতিয়ার চালাতে হবে কি না, মুক্তি বাহিনীকে ট্রেনিং দেয়। ওকে ওকে, কিন্তু কোশ্চেন হলো এটাই যে ইন্ডিয়ার সাথে তো পাকিস্তানের যুদ্ধ হচ্ছে না এবার। আর পাকিস্তান যেহেতু ইন্ডিয়ার উপরে অ্যাটাক করেনি, তাহলে আমরা ডাইরেক্টলি যুদ্ধে যেতে পারি না। কেন পারি না? অনেকে বলবে কেন যাবে না, কেন যাবে না। আরে বোঝো, যদি ইন্ডিয়া ডাইরেক্টলি পাকিস্তানের সাথে যুদ্ধে নেমে যায়, তাহলে ইন্টারন্যাশনাল প্রেশার আসবে ইন্ডিয়ার উপরে, কারণ পাকিস্তান তো ইন্ডিয়ার উপরে অ্যাটাক করেনি না। তাহলে কি করে আমরা এন্ট্রি নেই পাকিস্তানে, মানে বাংলাদেশে পাকিস্তানকে সরানোর জন্য? পাকিস্তানি আমাদের রাস্তা খুঁজে দেয়, বুঝলো তো? কি করে রাস্তা খুঁজে দেয় সেটা একটু দেখো। কি করে রাস্তা খুঁজে দেয় শোনো, এদিকেই কাহিনী চলছিল। পাকিস্তান একটা ভুল করে দেয়। কি ভুল করে? পাকিস্তান উত্তেজনার বসে পাকিস্তান এটা আইডিয়া করে নিয়েছিল যে, যে ইন্ডিয়া বাংলাদেশকে সাপোর্ট করার জন্য আর্মি পাঠাবে, আর চাইলে ইন্ডিয়া আমাদের উপরে অ্যাটাক করতে পারে। তো কি করে পাকিস্তান 3 ডিসেম্বর, মনে রেখো, 3 ডিসেম্বর 1971, কি বললাম? 3 ডিসেম্বর 19 সরি হ্যাঁ, এই টাইমে, মানে 3 ডিসেম্বরের দিকে 1971, মানে 1971 তোমার ইন্ডিয়া পাকিস্তান ইয়ে হবে না, মানে ইন্ডিয়া হচ্ছে বাংলাদেশে যুদ্ধ করবে, তাই না, এবং বাংলাদেশ স্বাধীন হবে। কিন্তু তার আগে পাকিস্তান মিস্টেক করে দেয়। পাকিস্তান কি মিস্টেক করে? পাকিস্তান মিস্টেক করে এটাই যে পাকিস্তান অপর দিকে কি করে,
পাকিস্তান এন্ট্রি নেয়, পাকিস্তান এন্ট্রি নেয়। কোথায় এন্ট্রি নেয়? জম্মু কাশ্মীরের শ্রীনগর, সরি, শ্রীনগর, পাঠানকোট, শ্রীনগর, পাঠানকোট এবং চণ্ডীগড়। শ্রীনগর, পাঠানকোট এবং চণ্ডীগড় এই তিনটে জায়গাতে পাকিস্তান সারপ্রাইজ অ্যাটাক করে। আর পাকিস্তান ইন্ডিয়ার এই জায়গাগুলোতে এতটাই ভয়ঙ্কর অ্যাটাক করে কিনা যে ইন্ডিয়ান আর্মির কিচ্ছু হয় না, একজনও কিচ্ছু হয় না, ইন্ডিয়ান আর্মির কোনো ক্ষতি হয় না, ইন্ডিয়ান আর্মির কোনো ক্যাজুয়ালিটিস হয় না, একজনও ক্ষতি হয় না। বোঝা গেল? ঠিক তার কিছুদিন পরে পাকিস্তানের যে একজন মিলিটারি হেড থাকে তার নাম হচ্ছে তারিক মিয়া। কি নাম থাকে? তারিক মিয়া। তারিক মিয়া, তারিক মিয়া কি করে বলো তো? তারিক মিয়া উত্তেজনার বসে রাজস্থান যে রয়েছে না, রাজস্থানের একটা জায়গা আছে লঙ্গেওয়ালা, লঙ্গেওয়ালা, আর এই লঙ্গেওয়ালাতে অ্যাটাক করে দেয়। আর অ্যাকচুয়ালি সেই সময় রাজস্থানের লঙ্গেওয়ালাতে শুধুমাত্র 120 জন ইন্ডিয়ান আর্মি অফিসার রয়েছে, আর এদিকে তারিক মিয়া বহুত সেনা নিয়ে এসছে ইন্ডিয়াকে অ্যাটাক করার জন্য। বুঝতে পারলো তো? বহুত সেনা রয়েছে। এবারে 120 জন ইন্ডিয়ান আর্মি, আর এদিকে পাকিস্তানের এতগুলো সৈন্য, কি করে যুদ্ধে জিতবে? এই যে 120 জনের যে নেতৃত্ব করেছিল না একজন শিখ নেতা, মানে শিখ হচ্ছে আর্মি জেনারেল, যিনি হেড কমান্ড করেছিলেন, তাই না? 120 জন এইদিকে, আর এদিকে পাকিস্তানের কত হাজার হাজার সেনা নিয়ে এসেছে, ট্যাঙ্ক, মানে বোমা, আর্টিলারি, গানস, বন্দুক, বারুদ যা রয়েছে সমস্ত কিছু। ওকে, আর এই 120 জনকে যিনি লিড করেছিলেন তেনার নাম হলো কুলদীপ সিং। কুলদীপ সিং। কুলদীপ সিং কে বলো তো তোমরা? বর্ডার সিনেমা দেখেছো? বর্ডার সিনেমাটা যে সানি দেওয়ালের রোল করেছেন কুলদীপ সিং, উনি উনি দেখলেন যে ঠিক আছে আমাদের কাছে সেনা কম আছে, তো কি হয়েছে? অ্যাকচুয়ালি কুলদীপ সিং এর কাছে অর্ডার আসে যে তাড়াতাড়ি এই যে জায়গা রয়েছে লঙ্গেওয়ালা জায়গাটা, এই জায়গাটা খালি করে দাও, কারণ পাকিস্তান হামলা করবে, তো জায়গাটা খালি করে দাও। কুলদীপ সিং বলে না 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 না, আমরা পেছনে সরবো না, দেখি পাকিস্তানের কত ক্ষমতা আছে। ভালো করে বোঝো, এটা মনে করো বাউন্ডারি, এদিকে রয়েছে ইন্ডিয়ার 120 জন আর্মি, আর এটাকে হেড করছেন কেন? কুলদীপ সিং। ওকে, মানে সানি দেওয়াল। বুঝলে? এদিকে কত জোর, এদিকে কি পাকিস্তান, তারিক মিয়া ট্যাঙ্ক, আর্টিলারি, গানস, বোমা, বারুদ সমস্ত কিছু নিয়ে এসছে। ইনি বুদ্ধি লাগালো। ইনি কি বুদ্ধি লাগালো? ইনি বুদ্ধি লাগালো যে দেখো এই যে মাইন্স বিছিয়ে দিল এখানে সামনে না, মানে এই যে মনে করে এটা বাউন্ডারি আসবে, পাকিস্তান যা আসবে কিনা এখানে বাউন্ডারি থাকে, তো বাউন্ডারি যে রয়েছে, তো প্রথমে সামনে এই জায়গাগুলোতে অরিজিনাল তিনটে মাইন্স, তিনটে মাইন্স, তিনটে মাইন্স বসিয়ে দেয় অরিজিনাল। বোঝা গেল? কিন্তু তিনটে মাইন্স তো বসিয়ে দিল অরিজিনাল এগুলো, আর বাদ বাকি জায়গাগুলো না হাজার হাজার জায়গাতে, একদম পুরো হাজার হাজার জায়গাতে টিফিন বাটি মিশিয়ে দেয়, টিফিন বক্স গুলো। বুঝতে? এবার পাকিস্তানের যখন ট্যাঙ্ক আসে, প্রথম ট্যাঙ্ক আসলো ব্লাস্ট, সেকেন্ড ট্যাঙ্ক আসলো ব্লাস্ট, থার্ড ট্যাঙ্ক আসলো ব্লাস্ট। তারিক মিয়া অবাক হয়ে যায়, কি ব্যাপার এখানে 120 জন আর ট্যাঙ্ক এত ব্লাস্ট হয়ে গেল? বলে দাঁড়াও দাঁড়াও, তাড়াতাড়ি এই ট্যাঙ্ক গুলো খুঁজে বের করো। তো ট্যাঙ্ক গুলো খুঁজতে লাগে, একটা খোঁজে দেখে টিফিন বক্স, খুঁজতে 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 সারা রাত পার হয়ে যায়, 6 ঘন্টা লেগে যায়, 6 আওয়ার্স। আর ততক্ষণে ইন্ডিয়ান এয়ারফোর্স চলে আসে, ইন্ডিয়ান এয়ারফোর্স এসে পাকিস্তানকে এদিকে ধোয়াধার করে দেয়। বুঝতে পারলে তো? আর এদিকে বাকি থাকলো কে? এদিকের কাহিনী শেষ। এবার আসলো এদিকের কাহিনী, এদিকে তো মানে ধুয়ে দিল, তাই না? ইন্ডিয়ান আর্মি পাকিস্তানকে এদিকে শিক্ষা দিয়ে দিয়েছে, পাকিস্তানের মনোবল একদম পুরো ভেঙে গেছে যে না না আমরা মনে হয় আর পারবো না। এবার এইদিকে কাহিনী আসে ইন্ডিয়ান নেভি। ইন্ডিয়ান নেভি বলে যে না আমরাও তো এবার আমাদেরও একটু অপরচুনিটি পাওয়া উচিত, আমরা কিছু, আমাদের কিছু দাও। এবার এদিকে ইন্ডিয়ান আর্মি অ্যাক্টিভ হয়ে যায়। ইন্ডিয়ান আর্মি কি বলে, সরি ইন্ডিয়ান নেভি। এদিকে এবার দেখো ভালো করে শোনো, এদিকে ইন্ডিয়ান নেভি খবর পায় যে দেখো পাকিস্তানকে যদি সরাতে হয় বাংলাদেশ থেকে, তাহলে কি করতে হবে?
এদিকে ভালো করে মনে রেখো, এই যে বাংলাদেশ রয়েছে ইস্ট পাকিস্তান, এইখানে রাখা রয়েছে আইএনএস বিক্রান্ত। এখানে কে ছিল? আইএনএস বিক্রান্ত। এখানে ছিল আইএনএস বিক্রান্ত, বোঝা গেল? আর আইএনএস বিক্রান্ত কি বলতো, এটা হচ্ছে এয়ারক্রাফট ক্যারিয়ার। মানে এখানে যে জাহাজটা রয়েছে মানে এয়ারক্রাফট ক্যারিয়ার, এখান থেকে এয়ারক্রাফট উঠতে পারে, মিসাইলস লাগানো আছে। এবার এটা কি না বাংলাদেশকে সাপোর্ট করছিল, মানে ইন্ডিয়ান আর্মিকে সাপোর্ট করছিল বাংলাদেশকে স্বাধীন হওয়ার জন্য। ধারাধার বম্বিং, কোনো অসুবিধা নেই। এই খবরটা পৌঁছায় পাকিস্তানে। পাকিস্তান ভাবে যারে কিভাবে সম্ভব, কি সাপোর্ট করছে। তো পাকিস্তান বুঝতে পারে আইএনএস বিক্রান্ত এই পুরো জায়গাটা দত্তের মতো দাঁড়িয়ে আছে। আইএনএস বিক্রান্তকে যদি না মারা যায় তাহলে আমরা বাংলাদেশকে কোনোদিনও মানে আর পাবো না। পাকিস্তান তখন কি করে, আইএনএস বিক্রান্তকে মারার জন্য পাকিস্তান পাঠালো পিএনএস গাজী। পিএনএস মানে হচ্ছে পাকিস্তান নেভেল শিপ। পিএনএস গাজী টক 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 করে রওনা দেয়। ইন্ডিয়ান ইন্টেলিজেন্স খবর পায় যে পিএনএস গাজী আইএনএস বিক্রান্তকে মারতে আসছে। তো এটা রটিয়ে দেয় যে আইএনএস বিক্রান্ত অ্যারাবিয়ান মানে বে অফ বেঙ্গলে নেই, সে কোথায় আছে? আন্দামান নিকোবরে রয়েছে। আর ঠিক সেই সময় না বিশাখাপত্তনমে রয়েছে, বলে দেয় যে বিশাখাপত্তনমে রয়েছে। কিন্তু অরিজিনালি আইএনএস বিক্রান্তকে সরানো হয় না, কিন্তু রটিয়ে দেয় ইন্ডিয়াতে যে আইএনএস বিক্রান্ত আর অ্যারাবি মানে বে অফ বেঙ্গলে নেই, এই সাইডে নেই, কোথায় আছে? বিশাখাপত্তনমে রয়েছে। ইন্ডিয়ান্স জানতো যে পাকিস্তানের কিছু উল্টাপাল্টা লোকজন আছে ছদ্মবেশে ইন্ডিয়াতে। তো বলে বিশাখাপত্তনমে এমনি এমনি রটিয়ে দেয় যে দেখো বড় জাহাজ আসবে, তাড়াতাড়ি জায়গাটা খালি করো, বিশাল রুটি চাল ডাল সমস্ত কিছু কেনে। বিশাখাপত্তনমে সেই সময় আইএনএস রাজপুত নষ্ট হয়ে পড়েছিল। পিএনএস গাজী খবর পায় যে আইএনএস বিক্রান্ত আর এখানে নেই, কোথায় আছে? বিশাখাপত্তনমে আছে। তো পিএনএস গাজী এখানে না গিয়ে কোথায় যায়? বিশাখাপত্তনমে। যেই জলের উপর থেকে মাথা তোলে পিএনএস মানে আইএনএস রাজপুত অ্যাটাক করে, পিএনএস গাজী ব্লাস্ট হয়ে যায়। পিএনএস গাজী যে রয়েছে না, এই যে পিএনএস গাজী, এই পিএনএস গাজী ইউএসএ থেকে নিয়েছিল। ইউএসএ থেকে ইউএসএর পিএনএস গাজী যখন ব্লাস্ট হয়ে যায়, ইউএসএ রেগে যায় যে কি ব্যাপার, আমাদের দেওয়া হাই এত টেকনোলজি ধ্বংস করে দিল পাকিস্তান, ইন্ডিয়া ধ্বংস করে দিল। এবার কি মানে ইন্ডিয়াকে সাহায্য করার জন্য ইউএসএ কি করে, অনেকগুলো জাহাজ পাঠিয়ে দেয় ইন্ডিয়াকে মারার জন্য। এর সাথে সাথে ইউকে কেও সাপোর্টে নিয়ে নেয়। এদিক থেকে ইন্দিরা গান্ধী ফোন করেন রাশিয়াকে। রাশিয়া কি করে, একদম পুরো 7-7 বেরিয়ে রয়েছে, একদম পুরো জাহাজের একটা ব্যাটালিয়ন পাঠিয়ে দেয়। দুজন সামনাসামনি, একদিকে ইউএসএ একদিকে রাশিয়া। তো এই ভয়ে কি হয়ে যায়, ইউএসএ চলে যায়, ইউকে চলে যায়, এবং এইভাবে 1971 সিমলা এগ্রিমেন্ট হয়, সিমলা এগ্রিমেন্ট। এবং এই সিমলা এগ্রিমেন্টের মাধ্যমে ইন্ডিয়া পাকিস্তান ওয়ার্স মানে ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ শেষ হয় এবং বাংলাদেশ তৈরি হয়। আর এই সিমলা এগ্রিমেন্টে মনে রাখো এখানে না 90,000 পাকিস্তান সেনা স্যালেন্ডার করে দিয়েছিল ইন্ডিয়ান আর্মির উপরে, বুঝতে পেরেছো? তবুও পাকিস্তানের সোজা হয় না, এই পর্যন্ত পাকিস্তান ঠিক থাকে। একটু শেষ করে দিয়ে একটু বেশি 20 মিনিট লাগবে, দেরি হয়ে যাবে না? ঠিক আছে, বলতে হবে।